আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর অন্য আরেকটি ক্লাস নিয়ে আসলাম। আজকের ক্লাসে আমরা একটা প্যারাগ্রাফ ইংরেজিতে বানায়ে লেখার চেষ্টা করব। এটা হচ্ছে আর্লি রাইজিং বা সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা আরকি। তো এখন তুমি কি জানো দেখো, যদি কোনো একটা জিনিস সম্পর্কে তুমি ইংরেজিতে বানায়ে লিখতে চাও, তাহলে অবশ্যই বাংলায় এটার উপর একটা ভালো আইডিয়া তোমার জানা দরকার। তো এই প্রেক্ষিতে আমি কি করলাম, এখানে আর্লি রাইজিং বা সকালে ঘুম থেকে ওঠার উপর একটা বাংলা অনুচ্ছেদ আমরা এখানে লিখে নিলাম এবং ওই বাংলাটাকে আমরা এখন কি করব, ইংরেজিতে বানায় লেখার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে তোমার যে জিনিসটা লক্ষণীয়, এটা হচ্ছে তুমি কি দেখবা যে কোন ক্যাটাগরির বাক্যগুলা ঠিক আমরা কোন গঠনে কি করতেছি, বানাইতেছি ইংরেজিতে। হ্যাঁ, এবং ওই লাইনগুলোর মধ্যে যেসব ওয়ার্ডস তোমার জানা নাই, এইসব ওয়ার্ডস তুমি নোট করে এবং নিয়মগুলো নোট করে তুমি কি করবা, শিখে নিবা। তো শেখার পরে তুমি এই সম্পূর্ণ প্যারাগ্রাফটা নিজে না দেখে ইংরেজিতে বানায় লেখার চেষ্টা করবা। এটা তোমার কাছে ছোট্ট একটা হোমওয়ার্ক হিসেবে থাকবে। তো তুমি এটার বাংলাটা কি করো, একটা স্ক্রিনশট নিয়ে নাও, পরবর্তীতে তোমার নিজে এটাকে ইংরেজিতে বানায় লেখার ক্ষেত্রে কি কাজে দিবে। তো চলো আমরা শুরু করি। তো সকালে ঘুম থেকে ওঠা বা ভোরবেলা ঘুম থেকে ওঠা কি একই কথা? তো দেখো এখানে কি বলছে, প্রথম বাক্য কি বলছে যে ভোরবেলা ঘুম থেকে ওঠা একটি ইতিবাচক অভ্যাস। দেখো এখন এখানে কি দেওয়া আছে যে একটি ইতিবাচক অভ্যাস। এখন এই বাক্যের মধ্যে এই যে ইতিবাচক অভ্যাস বলছে, কাকে বলতেছে ইতিবাচক অভ্যাসের কথাটা? এটা হচ্ছে কি ভোরবেলা ঘুম থেকে ওঠা। এই ভোরবেলা ঘুম থেকে ওঠা মানে হচ্ছে আর্লি রাইজিং। বুঝো, ঘুম থেকে ওঠা মানে কি, মানে ভোরবেলা বা সকালে ঘুম থেকে ওঠা মানে হচ্ছে কি আর্লি রাইজিং। তো এই পড়াটার পরিবর্তে আমরা কি বসাতে পারি, আর্লি রাইজিং, কারণ এটা হচ্ছে কি একটা সাবজেক্ট। তো আমরা কি লিখবো, আর্লি রাইজিং সাবজেক্ট বসাচ্ছি। এখন কেন আমরা বাক্যের প্রথমে সাবজেক্ট বসালাম, এটা হচ্ছে একটা প্রশ্ন। দেখো একটা বাক্য সে কোন ক্যাটাগরিতে হবে, আগে সাবজেক্ট হবে নাকি ভার্ব হবে নাকি আশ্চর্যবোধক কোনো কথা হবে, এটা ডিপেন্ড করে বাক্যটা কোন ক্যাটাগরিতে পড়ছে। তো এখন একটা জিনিস খেয়াল করো, তুমি জানো কি বাক্য আমরা 5 ধরনের বাক্য বলতে পারি। কি কি? একটা হচ্ছে সাধারণ ঘটনাবলী, যখন আমরা বর্ণনা করি মানে কি বিবৃতি বোঝাই। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটার মধ্যে আমরা কি করি, সাবজেক্ট প্রথমে দেই, তারপর ভার্ব, এই দুইটাকে মেন ধরে আমরা কাজটা করি। তারপরে যদি প্রশ্নবোধক বাক্য হয় তাহলে এটার অন্যরকম একটা গঠন। যদি মনে করো আদেশ উপদেশ এরকম বোঝায়, তখন অন্যরকম একটা বাক্যের গঠন হয়। আবার যদি এক্সক্লেমেটরি বোঝায় বা আশ্চর্যবোধক কিছু, তখন অন্য একটা নিয়মে হয়। তুমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে দেখবা অধিকাংশ ক্ষেত্রেই আমরা সাধারণ ঘটনাবলী নিয়ে আমরা কি করি, ব্যাখ্যা করি। তার মানে কি অ্যাসার্টিভ সেন্টেন্সের ব্যবহারই বেশি হয়। যেমন এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে তুমি কি করবা, সবার আগে সাবজেক্ট দিবা, তারপরে ভার্ব। এই দুইটার যে এটা কি বলে ক্লিয়ারিটি, এটা যদি তুমি বুঝতে যেতে পারো বা এটা তুমি যদি আয়ত্ত করতে পারো, তখন যত বড় বাক্যই হোক না কি জন্য তুমি অবশ্যই বানায় লিখতে পারবা। তো দেখো সবার আগে আমরা সাবজেক্ট লিখলাম আর্লি রাইজিং বা সকালে ঘুম থেকে ওঠা। এটা হচ্ছে একটা সিঙ্গুলার নাউন। তো বলছে এটা একটি ইতিবাচক অভ্যাস। তো এটা হলো মানে ইট ইজ, এখানে যদি সিঙ্গুলার না হইতো আমরা আর বসাইতাম। ঠিক আছে, যেহেতু সিঙ্গুলার এবং বর্তমান কালের কথাটা, তো আমরা কি বসালাম, ইজ বসালাম। আর্লি রাইজিং ইজ বলছে একটি ইতিবাচক অভ্যাস। তো এখন খেয়াল করো, একটি মানে হচ্ছে কি এ, এবং ইতিবাচক কথার ইংরেজি কি, পজিটিভ। ইতিবাচক কথার ইংরেজি হচ্ছে পজিটিভ, এবং অভ্যাস শব্দের ইংরেজি অর্থ কি, হ্যাবিট। যে অর্থগুলো তুমি না জানবা এগুলো তুমি শিখে নেবার চেষ্টা করবা। তো এ পজিটিভ হ্যাবিট মানে কি, একটি ইতিবাচক অভ্যাস। তো আমরা কি লিখতে পারি, এ পজিটিভ হ্যাবিট। আর্লি রাইজিং ইজ এ পজিটিভ হ্যাবিট। সকালে ঘুম থেকে ওঠা হচ্ছে কি একটি ইতিবাচক অভ্যাস। তো তারপরে কি বলছে দেখো, এর অর্থ হলো নতুন দিনের জন্য প্রস্তুত হতে আমাদের খুব সকালে বিছানা থেকে ওঠা উচিত। তো এখানে এই যে পুরা পার্টটা দেখতেছো না, এটা একটা বাক্য যে নতুন দিনের জন্য প্রস্তুত হতে আমাদের খুব সকালে বিছানা থেকে ওঠা উচিত। আবার এখানে কি দিল যে এই এতটুকু পার্ট, এটা হচ্ছে কি এর অর্থ হলো। তো এর অর্থ হলো কথাটার মানে কি, আমরা আগে এই যে ছোট্ট জিনিসটা এটা আমরা বুঝে নিই। এর মানে কি এখানে ইট, আর অর্থ অ্যাকচুয়ালি কি বোঝায়, অর্থ হলো মানে হচ্ছে মেইন অর্থ কি, অর্থ বা এটা বলতে কি বোঝায়। তো যেহেতু ইট হচ্ছে একটা
সিঙ্গুলার নাউন এবং থার্ড পারসন, সো আমরা কি করব, ভার্বের সাথে এস যুক্ত করে দিব। তো ইট মিনস মানে কি হচ্ছে এটার মানে। তো এখন তুমি একটা জিনিস খেয়াল করো, নতুন দিনের জন্য প্রস্তুত হতে আমাদের কি করতে হবে, খুব সকালে ঘুম থেকে ওঠা উচিত। তো এখানে কি বলছে, ইট মিনস। তো আমরা আগে প্রথমত এই যে বাক্যটা দেখতেছো না, এটা আগে লিখি যে ইট মিনস দ্যাট, মানে এটার অর্থ হলো যে, এটা বুঝাইতেছে, এটার অর্থ হলো যে, এখন এই যে এই পার্টটা জাস্ট একটা এক্সট্রা একটা পার্ট ছিল। এখন মেন বাক্য কোনটা, যে নতুন দিনের জন্য প্রস্তুত হতে আমাদের খুব সকালে বিছানা থেকে ওঠা উচিত। তখন ওই বাক্যের মধ্যে তুমি কি করবা, ওই বাক্যটার মধ্যে তুমি একটা সাবজেক্ট খোঁজার চেষ্টা করবা। তো দেখো, এই বাক্যের মধ্যে তুমি যদি সাবজেক্ট খোঁজো, তাহলে তোমার সাবজেক্ট কি হবে এখানে, আমরা কি ধরতে পারি সাবজেক্টটাকে, দেখো তো আগে ভার্বটা দেখি। হ্যাঁ, তো বলছে বিছানা থেকে ওঠা উচিত। তো বিছানা থেকে ওঠা উচিত কাদের, আমাদের না? তো এখানে এই আমাদের হচ্ছে কি এখানে সাবজেক্ট। তো আমাদের ইংরেজি কি, দেখো এটা যদি সাবজেক্ট হিসেবে বসে আমাদের, তাহলে আমরা উই বসাবো। আর মানে অ্যাকচুয়ালি আমাদের যে অর্থটা, মানে ইংরেজি যে ওয়ার্ডটা, এটা হচ্ছে আওয়ার। তো আওয়ার হচ্ছে একটা অবজেক্টিভ ফর্ম, এটা সাবজেক্ট হিসেবে বসতে পারে না। তো উই আমাদের যে সাবজেক্টিভ ফর্ম হিসেবে কি বসে, উই বসে। তো আমরা লিখলাম কি উই। এখন কি বলছে দেখো তো, উচিত বলছে না? তো উচিত হচ্ছে একটা মডেল ভার্ব, যেমন কি এখানে শুড, উচিত মানে কি শুড। তো আমরা কি লিখবো, উই শুড, আমাদের উচিত, আমাদের কি করা উচিত। দেখো বলছে কি বিছানা থেকে ওঠা। তো যদি বিছানা থেকে ওঠা বা ঘুম থেকে ওঠা এরকমটা বোঝাই, আমরা কি লিখতে পারি ভার্ব হিসেবে গেট আপ। গেট আপ মানে কি ওঠা। তো আমরা কি লিখলাম দেখো, গেট আপ মানে কি ওঠা। তো কোত্থেকে উঠছে, বিছানা থেকে। এই যে বিছানা থেকে, তো থেকে কথাটা ইংরেজিতে একটা প্রিপোজিশন আছে, এটা হচ্ছে কি ফ্রম। তো আমরা যদি ফ্রম বলি, তারপরে যদি ব্যাড দেই, মানে বিছানা ইংরেজি কি ব্যাড, ফ্রম ব্যাড মানে কি বিছানা থেকে, বুঝছো? ফ্রম বেড মানে কি বিছানা থেকে। তো উই শুড গেট আপ ফ্রম বেড, আমাদের বিছানা থেকে ওঠা উচিত কি খুব সকালে। খুব সকালে মানে কি আর্লি ইন দ্য মর্নিং, আমরা এটা বলতে পারি। আর্লি মানে কি তাড়াতাড়ি, আর সকালে মানে কি ইন দ্য মর্নিং। দেখো খুব মানে কি বোঝাইতেছে এখানে, অনেকটা তাড়াতাড়ি বোঝাইতেছে আর্লি। তারপর সকালে, তো সকাল মানে তুমি কি জানো, সকাল মানে হচ্ছে মর্নিং। কিন্তু এখানে কি বলছে যে খুব সকালে, এই যে এ একটা কথা যুক্ত আছে। তো যদি বাংলায় এ কথাটা আসে, তো ইংরেজিতে আমরা কি করতে পারি ইন দিব। এবং যেহেতু সকালটাকে নির্দিষ্ট করে দিছে, আমরা কি করব ইন দা মর্নিং, আমরা এরকম ভাবে বাক্যটা তৈরি করব। তো এখন দেখো কি হইলো, যে ইট মিনস মানে এটার অর্থ হলো আমাদের খুব সকালে বিছানা থেকে ওঠা উচিত, এতটুকু লিখে ফেলছি। কিন্তু এই যে এই পার্টটা দেখতেছো না, নতুন দিনের জন্য প্রস্তুত হতে, এটা আমরা লিখি না এখনো। তো আমরা এখন কি করব, এটা লিখব। তো একটা জিনিস খেয়াল করো, যদি হতে বোঝাই, হ্যাঁ, আম, আমরা কি লিখতে পারি এই পার্টটার মধ্যে, তুমি যদি একটু খেয়াল করো, তুমি কি লিখবে, একটা প্রস্তুত হতে, এই যে দেখতেছো না, এটাও কিন্তু একটা ভার্ব হিসেবে কাজ করতেছে। তো যদি হতে বোঝায়, তো আমরা কি লিখতে পারি, হতে অ্যাকচুয়ালি আমরা টু বি দ্বারা বুঝি। আমরা আগের যে কম্পোজিশনগুলো আমরা ফ্রি হ্যান্ডেড করছি, তো এগুলোর মধ্যে আমরা কি করছি, আমরা পড়ছি যে টু বি দ্বারা কি বোঝাচ্ছে, এখানে হতে বোঝাচ্ছে। তো আমরা কি লিখবো, আর্লি ইন দ্য মর্নিং টু বি, মানে হতে, কি হতে, প্রস্তুত হতে। তো এখানে প্রস্তুত হওয়ার যে ইংলিশটা, এটা কি রেডি। টু বি রেডি মানে কি প্রস্তুত হতে, কিসের জন্য, নতুন দিনের জন্য। তো আমরা জন্য কথার জন্য আমরা কি বসাবো, ফর। এই যে জন্য, এটার জন্য কি বসেছে এখানে ফর। এবং নতুন দিন মানে কি, ফর মানে ফর এ নিউ, নিউ মানে কি নতুন, আর দিন ফর এ নিউ ডে, বুঝতে পারছো? ফর এ নিউ ডে মানে কি নতুন দিনের জন্য। তো এখানে কি দাঁড়ালো, একটু আমি আবার একটু তোমাকে দেখাচ্ছি। এখানে কি বলছে যে এর অর্থ হলো মানে কি ইট মিনস। আর আমরা এটাকে ধরে নিলাম কি, এটার অর্থ হলো যে, মানে জাস্ট একটু কি বলে মানে বাংলা মিনিংটাকে একটু সুন্দরের জন্য আমরা এরকম ভাবে ভাইবা নিলাম যে এর অর্থ হলো যে। তো আমরা কি লিখবো, ইট মিনস দ্যাট, এটার অর্থ হলো যে আমাদের খুব সকালে বিছানা থেকে মানে ওঠা উচিত একটা নতুন দিনের জন্য প্রস্তুত হতে। তো সাবজেক্ট হচ্ছে উই, আমাদের, আমাদের উচিত কি করা, গেট আপ। গেট আপ মানে কি ওঠা উচিত, কোত্থেকে, ফ্রম বেড মানে কি বিছানা থেকে। তো কখন ওঠা উচিত, খুব সকালে বলছে। তো সকাল হচ্ছে কি মর্নিং, আর খুব সকালে মানে কি আর্লি ইন দ্য মর্নিং। খুব সকালে মানে হচ্ছে আর্লি ইন দ্য মর্নিং।
কেন আমরা উঠতেছি? প্রস্তুত হতে। তো কোনো কিছু যদি হতে বোঝায় তাহলে আমরা টু বি ইউজ করি। আর যেহেতু বলছে প্রস্তুত হতে, তো আমরা টু বির পরে কি করলাম? এখানে রেডি দিয়ে দিলাম। মানে টু বি রেডি, প্রস্তুত হতে নতুন দিনের জন্য। এখানে যেহেতু জন্য কথাটা আছে, তো জন্য একটা প্রিপোজিশন মানে কি ফর। ফর কিসের জন্য? নতুন দিনের জন্য। এ নিউ ডে, একটি নতুন দিনের জন্য। তারপর কি বললো দেখো, এখানে বলছে যে যদি আমরা এটিকে একটি নিয়মিত অভ্যাসে পরিণত করি, মানে আমরা যদি এটাকে একটা নিয়মিত অভ্যাসে পরিণত করি, তবে তা আমাদের অবশ্যই আনন্দ ও সমৃদ্ধির জগতে নিয়ে যাবে। তো এখানে তুমি যদি খেয়াল করো, এই বাক্যটার মধ্যে যদি এবং তবে আছে। তো আমরা কি পড়ছি? যদি এবং তবে যদি থাকে কোনো বাক্যের মধ্যে, বা তুমি যদি এই ক্যাটাগরি কোনো একটা বাক্য ইংরেজিতে বানায় লিখবা বইলা তুমি মনে করো, তখন তুমি কিভাবে চিন্তা করবা? এই যদি তবেকে তুমি ইফ দ্বারা চিন্তা করতে পারো। তো সবার আগে তুমি কি করবা? ইফ লিখবা। বুঝছো? ইফ মানে কি? যদি। তো যদির পরে আমরা যদির যে ভার্বটা, মানে যদির সাপেক্ষে, মানে একটা শর্ত তো যদি, তো এই যদির সাথে যে কথাগুলো যুক্ত আছে, মানে যে শর্তটা, এই শর্তটার আমরা বাক্যটা আগে গঠন করব। তো এখানে কি বলছে দেখো, যদি আমরা এটিকে একটি নিয়মিত অভ্যাসে পরিণত করি। তো এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আমরা। তো এখানে আমরা সাবজেক্ট বসাবো ইফ উই, যদি আমরা কি করি, আমাদের কাজটা কোনটা? মানে এটা পরিণত করা। পরিণত করা হচ্ছে কি আমাদের এটা এখানে বারবার কি। তো পরিণত করা বা কি করা, কিসে পরিণত করা বলছে? একটি নিয়মিত অভ্যাসে পরিণত করা। তো আমরা এটাও বলতে পারি যে বাংলাটা পরিণত করার পরিবর্তে আমরা কি লিখতে পারি? যে আমাদের, মানে আমরা এটিকে নিয়মিত অভ্যাস হিসেবে তৈরি করি। যদি আমরা বলি যে অভ্যাসে তৈরি করি, তো এখানে পরিণত করা আর তৈরি করা কিন্তু অ্যাকচুয়ালি একই অর্থ প্রকাশ করতেছে। সো আমরা এখানে কি লিখতে পারি? মেক লিখতে পারি। যে ইফ উই মেক, যদি আমরা তৈরি করি কি, কাকে? ইফ উই মেক, আমরা কি করি? যদি আমরা তৈরি করি বা পরিণত করি কাকে? এটিকে। তো আমরা কি লিখবো এখানে? ইট। ইফ উই মেক ইট, যদি আমরা এটাকে তৈরি করি। কিসে তৈরি করব? একটি নিয়মিত অভ্যাসে। এখানে একটা তুমি জিনিস খেয়াল করো, একটি নিয়মিত অভ্যাসে। এই যে অভ্যাস দেখতেছো না? অভ্যাস ইংরেজি তুমি জানো কি? হ্যাবিট। কিন্তু এখানে তুমি যদি উচ্চারণটাকে দীর্ঘায়িত করো, তখন কি দেখবা? একটা এর উচ্চারণ আসতেছে, মানে কি অভ্যাসে এ এ আসতেছে। যদি এ আসে তাহলে আমরা প্রিপোজিশন হিসেবে কি দিতে পারি? ইন দিতে পারি। তো ইন দিলাম, মানে কি এই কথাটা যুক্ত হয়েছে। তো কার সাথে যুক্ত হয়েছে? একটি নিয়মিত অভ্যাস, মানে একটি নিয়মিত অভ্যাসে হয়ে যাবে এখন। তো আমরা কি লিখবো? এ নিয়মিত মানে কি? রেগুলার। রেগুলার। আর অভ্যাস মানে কি? হ্যাবিট। তো কি দাঁড়ালো দেখো, যদি আমরা মেক ইট মানে কি পরিণত করি, এখানে পরিণত করা আছে, এটা একটা ভার্ব। তো আমরা এটাকে তৈরি করার সাথে কি কম্পেয়ার করলাম? দেখো তুমি যখন বাংলায় এরকমভাবে লিখতে চাবা, বাংলা থেকে ইংরেজিতে, তখন এরকম অনেক ওয়ার্ডস দেখবা তুমি, তোমার বোধগম্য হচ্ছে না কিন্তু তোমার মাথার মধ্যে আসতেছে, এটা তুমি ইংরেজিতে তোমার মাথায় আসতেছে, কিন্তু এটার ইংরেজি ওয়ার্ডটা তুমি জানো না। তো তুমি তখন কি করবা? তুমি এটা সিমিলার একটা ওয়ার্ড দিয়ে বাংলা বাক্যটাকে কোনোভাবে কি করবা? ইংরেজিতে বানায় লেখার চেষ্টা করতে পারো, একই কথা। তো আমরা কি করলাম? মেক ইট দিলাম। মেক ইট ইন এ রেগুলার হ্যাবিট, যদি একটা নিয়মিত অভ্যাসে আমরা পরিণত করি। এখানে যদি দিলাম না, এখানে আমরা যদি কমা দিই, মানে ইফ দেওয়ার পর যদি এখানে কমা দিই, তখন এটা তবে এর অর্থটা প্রকাশ করবে। তো আমাদের আলাদা করে তবের অর্থ লিখতে হবে না। তবে তা অবশ্যই আমাদের আনন্দ ও সমৃদ্ধির জগতে নিয়ে যাবে। তো এখন খেয়াল করো, কে আমাদের আনন্দ ও সমৃদ্ধির জগতে নিয়ে যাবে? তাটা কে? তাটা হচ্ছে ওই যে আমরা যে এটাকে কি করতেছি? নিয়মিত অভ্যাসে পরিণত করতেছি। তো ওই এটি, এটি কোনটা? ইফ, মানে এটি হচ্ছে ইট। আমরা কি লিখবো? ইট। ইট হচ্ছে এটি বা তা। এটি আমাদেরকে কি করবে? নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? একটা আনন্দ ও সমৃদ্ধির জগতে। কিন্তু এখানে একটা জিনিস তুমি খেয়াল করো, কি এই যে একটা ওয়ার্ডস আছে, মানে কি এখানে এই ওয়ার্ডটা দ্বারা কি বোঝাইতেছে? যে অবশ্যই। তো বুঝছো একটা জিনিস কথা, এখানে অবশ্যই মানে কি তোমাকে নিশ্চিতভাবে কোথাও নিয়ে যাবে আর কি। তো অবশ্যই তুমি যদি নিশ্চিতভাবে দাও, মানলাম আমি এখানে একটা কথা, দেখো নিয়ে যাবে, এই যে ভার্বটা দেখো, নিয়ে যাওয়া। নিয়ে যাওয়া মানে কি? কোথায় নিয়ে যাওয়া? মানে হচ্ছে সাপোজ এখানে কি করা, লিড করা বোঝাইতেছে আর কি। আম, মানে তোমাকে কোথায় নিয়ে যাবে? পৌঁছায় দিবে আর কি। নিয়ে যাবে আর পৌঁছে দিবে একই কথা। আমরা রিচ হিসেবে একটা ভার্ব ইউজ করতে পারি এখানে। হ্যাঁ, নিয়ে যাবে বা পৌঁছে দিবে একই কথা। তো এখন
যেহেতু বলছে নিয়ে যাবে মানে কি ভবিষ্যতে, তো ভবিষ্যতে যদি হয় আমরা অক্সিলারি ভার্ব হিসেবে সামনে কি ইউজ করি, উইল ইউজ করি। তো আমরা কি লিখব, ইট উইল রিচ, ইট উইল রিচ, এটি কি নিয়ে যাবে, কাদেরকে নিয়ে যাবে, আমাদের না, তো আমরা এখানে কি লিখব, আস, আস মানে কি আমাদেরকে, ইট উইল রিচ আস, এটি আমাদেরকে নিয়ে যাবে। কিন্তু তুমি যদি পোড়া লাইনটার দিকে একটু তাকাও, বলছে কি এটা আমাদেরকে অবশ্যই নিয়ে যাবে বা নিশ্চিতভাবে নিয়ে যাবে। তো নিশ্চিতভাবে যদি নিয়ে যায় আমরা কি লিখতে পারি, ইট উইল রিচ আস শিওরলি, শিওরলি মানে কি নিশ্চিতভাবে এটি আমাদেরকে নিয়ে যাবে, ইট উইল রিচ আস শিওরলি কোথায় নিয়ে যাবে, আনন্দ ও সমৃদ্ধির জগতে নিয়ে যাবে। তুমি কিন্তু নিয়ে যাবে লিখে ফেলছো কি উইল রিচ মানে কি নিয়ে যাবে, কাদের নিয়ে যাবে, আমাদেরকে লিখলাম আজ, এবং অবশ্যই এর জন্য আমরা কি করলাম এখানে শিওরলি কথাটা লিখলাম। কিন্তু এখানে কি বলছে দেখো, যে আনন্দ ও সমৃদ্ধির জগতে নিয়ে যাবে, তো যেখানে নিয়ে যাবে তো কোনো একটা জিনিসের দিকে নিয়ে যাবে না। দেখো ধরো তুমি কোথাও আসো, হ্যাঁ তোমাকে অন্য কোথাও আমরা নিয়ে যাইতেছি, তাহলে নির্দিষ্ট যদি কোনো গন্তব্যের দিকে নিয়ে যায় তখন আমরা প্রিপজিশন হিসেবে কি লিখতে পারি, টু লিখতে পারি। তো আমাদেরকে কোথায় নিয়ে যাবে, শিওরলি টু আনন্দ ও সমৃদ্ধির জগতে। আমরা এখন কি লিখবো দেখো তো, এটা আমাদেরকে নিয়ে যাবে কি একটা একটা জগতে নিয়ে যাবে না, টু এ ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড মানে কি একটা জগতে, টু এ ওয়ার্ল্ড মানে এটা আমাদেরকে কি করবে, একটা নিশ্চিতভাবে এটা একটা জগতে নিয়ে যাবে, যে জগৎটা কিনা কি, এটা হচ্ছে তোমার আহ আনন্দ ও সমৃদ্ধির একটা জগৎ। তাহলে এখন দেখো তুমি তো জগতে লিখে ফেলছো মানে কি টু এ ওয়ার্ল্ড একটা পৃথিবী বা অন্য একটা জগতের দিকে নিয়ে যাবে, যে জগৎটা কি হবে আনন্দের হবে এবং সমৃদ্ধির হবে। তো আনন্দ ইংরেজি তুমি যদি চিন্তা করো এটা কি হবে, আমরা কি লিখতে পারি, ব্লেস, ব্লেস লিখতে পারি। ব্লেস মানে কি এখানে আনন্দ বোঝাইতেছে, অ্যান্ড মানে হচ্ছে কি এবং, এবং প্রসপারিটি মানে হচ্ছে কি সমৃদ্ধি, প্রসপারিটি মানে কি সমৃদ্ধি। আচ্ছা ব্লেস মানে যদি হয় আনন্দ এবং প্রসপারিটি যদি হয় সমৃদ্ধি, কিন্তু তুমি যদি বাংলাটা চিন্তা করো আনন্দ ও সমৃদ্ধির জগতে, এই যে এখানে কিন্তু এর একটা কথা মানে উচ্চারণ হইতেছে যে সমৃদ্ধি এর, তো এর যদি হয় আমরা কি জানি প্রিপজিশন হিসেবে আমরা অফ ইউজ করি। আমি প্রত্যেকটা মানে আমাদের ধারাবাহিকভাবে যে মনে করো তোমাকে এই ক্লাসগুলো দিচ্ছি, কম্পোজিশনের যে ফ্রি হ্যান্ড রাইটিং গেছে, তারপর ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে বেসিক ক্লাস ছিল যেখানে ছোট্ট থেকে শুরু করছি, তো ওইখানে কিন্তু আমি এই বেসিকগুলো পড়াইছি। যখন বাংলায় এর যুক্ত হবে কি তখন ইংরেজিতে আমরা অফ যুক্ত করব। তো অফ ব্লিস অ্যান্ড প্রসপারিটি মানে কি আনন্দ ও সমৃদ্ধির জগতে। তো টোটালি কি দাঁড়াইলো, ইফ উই মেক ইট ইন এ রেগুলার হ্যাবিট, যদি আমরা এটাকে একটা নিয়মিত অভ্যাসে পরিণত করি, ইট উইল রিচ আস এটি আমাদেরকে পৌঁছে দিবে, এটি আমাদেরকে কি করবে পৌঁছে দিবে বা নিয়ে যাবে কোথায়, নিশ্চিতভাবে টু এ ওয়ার্ল্ড একটা জগতে, যে জগৎটা কিসের, ব্লিস এবং প্রসপারিটির মানে কি আনন্দ ও সমৃদ্ধির। তো তারপরে কি বলছে দেখো, একটি প্রবাদে বলা হয়েছে যে, একটি প্রবাদে বলা হয়েছে যে এটার একটা খুব সুন্দর মিনিং আছে, এটা তুমি কি করতে পারো মানে একদম মুখস্থ শিখে নিতে পারো। কিরকম, আমরা এভাবে বলি যখন কোনো প্রবাদ বাক্য লিখি যে এ প্রোভার্ব, প্রোভার্ব মানে কি প্রবাদ বাক্য, এ প্রোভার্ব সেস, এ প্রোভার্ব সেস একটি প্রবাদ বাক্য বলে যে, বা একটি প্রবাদ আছে যে এরকমটা বোঝায়। এ প্রোভার্ব সেস মানে কি একটি প্রবাদ আছে বা ডাকের কথা, যেটাকে আমরা খাঁটি বাংলায় বলি আর কি, যে সকালে তাড়াতাড়ি ঘুমানো এবং সকালে তাড়াতাড়ি ওঠা মানুষকে সুস্থ, ধনী ও জ্ঞানী করে তোলে। তো আমরা এই যে পার্টটা দেখতেছো না, সকালে তাড়াতাড়ি ঘুমানো, এটাকে আমরা কি বলতে পারি, আর্লি মানে কি তাড়াতাড়ি, আর্লি টু কি করব আমরা সকালে তাড়াতাড়ি, দুঃখিত এখানে কি আসছে যে সকালে তাড়াতাড়ি ঘুমানো না, অ্যাকচুয়ালি টাইপের মধ্যে ভুল হয়েছে। এটা কি হবে, সকালে তাড়াতাড়ি ঘুমানো এটা হবে না, আহ, এটা হবে তোমার তাড়াতাড়ি ঘুমানো আর কি। এটা কি হবে, তাড়াতাড়ি ঘুমানো হবে। যে তাড়াতাড়ি ঘুমানো মানে কি, দেখো খেয়াল করে, আর্লি টু বেড, বেড মানে কি এখানে বোঝাইতেছে, টু বেড মানে হচ্ছে ঘুমাতে যাওয়া আর কি। তো আর্লি টু বেড মানে হচ্ছে তাড়াতাড়ি ঘুমানো এবং সকালে তাড়াতাড়ি ওঠা। এই যে সকালে তাড়াতাড়ি ওঠা, এই যে এতটুকু দেখতেছো না, তো ওটা মানে কি রাইজ, তো আমরা এটাকে লিখবো যেহেতু তাড়াতাড়ি ওঠা বলতেছে সকালে, আমরা এটাকে লিখতে পারি যে আর্লি টু রাইজ, তাড়াতাড়ি ওঠা মানুষকে কি করে তোলে, সুস্থ, ধনী ও জ্ঞানী করে তোলে। তাহলে এই বাক্যটা যদি আমরা পুরোটা আমরা কি করি আর লিখতে চাই, আমরা কি লিখব, এ
প্রোভার্ব সেস মানে কি একটি প্রবাদ আছে, যে একটা আমরা প্রশ্ন মানে কি দিলাম, কমা দিলাম, যেহেতু এখানে ইনভার্টেড কমা আছে আমরা ইনভার্টেড কমার মধ্যে দিব কি তাড়াতাড়ি ঘুমানো, মানে কি আর্লি টু বেড, আর্লি টু বেড, এবং মানে কি অ্যান্ড সকালে তাড়াতাড়ি ওঠা মানে কি আর্লি টু রাইজ, আর্লি টু রাইজ মানে কি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। এটা মানুষকে মানে একটা মানুষকে কি করে তোলে, জ্ঞানী, ধনী ও সুস্থ করে তোলে। তো করে তোলে মানে কি মেক, করে তোলে মানে কি মেক বলতে পারি। কিছুক্ষণ আগে যে একটা বাক্যের মধ্যে আমরা কি পড়ছি, যে পরিণত করা, এই যে পরিণত করার পরিবর্তে আমরা কি লিখছিলাম, যে মেক মানে কি তৈরি করা। তো কাউরে জ্ঞানী করে তোলা মানে কি জ্ঞানী তৈরি করা, একই কথা কিন্তু। তো আমরা এখানে মেক ভার্বটা দিয়ে কিন্তু কাজটা আমরা সাইডে ফেলতে পারি। কিভাবে লিখবো, যে আর্লি টু রাইজ মেক। এখন এই যে ভার্বটা দিলাম মেক, এখন এই ভার্বের সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে কি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা কিংবা কি করা, তাড়াতাড়ি মানে ঘুমাতে যাওয়া আর কি। এই যে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এবং তাড়াতাড়ি ঘুম মানে কি কি বলে যে তাড়াতাড়ি ঘুমে যাওয়া, এই যে সাবজেক্টগুলো দেখতেছি না আমরা, যেগুলো চিন্তা করতেছি মানে কি আর্লি রাইজিং আর কি অ্যাকচুয়ালি। তো এটা কি হয় সিঙ্গুলার না, তো আমরা এখানে কি বসাবো, ভার্বের সাথে এস দিব। রাইজ মেক্স কাকে বানায়, একটা মানুষকে বা কোনো মানুষকে, মেক্স এ ম্যান, মেক্স এ ম্যান একটা মানুষকে কি করে, সে সুস্থ করে তোলে, মানে সুস্থ করে তোলে আর কি। তো মেক্স এ ম্যান কি সুস্থ মানে কি হচ্ছে তোমার হেলদি, মেক্স এ ম্যান হেলদি। তারপরে ক্ষমা ধনী মানে কি ওয়েলদি, ওয়েলদি মানে কি ধনী, এবং কি করে তোলে জ্ঞানী, তো জ্ঞানী মানে কি ওয়াইজ। ঠিক আছে, এখানে প্রশ্ন ফুল স্টপ দিয়ে আমরা কি করব, ইনভার্টেড কমাটা দিয়ে দিব। তাহলে এটা একটা প্রবাদ বাক্য, যে এ প্রভার্ব সেজ আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। ওকে, এটা সকালে ঘুম থেকে ওঠা বা আর্লি রাইজিং এর সাথে সম্পৃক্ত একটা প্রবাদ বাক্য। আচ্ছা, তারপর কি বলছে দেখো, সকালে তাড়াতাড়ি ওঠা বা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আমাদের অনেক সুবিধা দিতে পারে। তো এখানে দেখো সুবিধা দিতে পারা, এটা মানে এখানে দিতে পারাটা হচ্ছে কি আমার এখানে ভার্ব। তো সাবজেক্ট কে দিতে পারে, সকালে তাড়াতাড়ি ওঠা না, তো ভাই সকালে তাড়াতাড়ি ওঠা মানে কি আর্লি রাইজিং, আর্লি রাইজিং। এই আর্লি রাইজিং কথার অর্থই তো সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। তো আর্লি রাইজিং কি করতে পারে, আমাদের সুবিধা দিতে পারে। তো পারে যদি ইউজ করা হয়, তো পারে মানে কি আমরা জানি ক্যান, আর্লি রাইজিং ক্যান। তো এখন একটা জিনিস খেয়াল করো, আর্লি রাইজিং ক্যান দিলাম, এখন দিতে পারা মানে কি, তুমি যদি কাউকে কোনো কিছু দিতে চাও তুমি কি দিতে পারো, গিভ, গিভ অর্থ কি দিতে পারা, বা তুমি প্রোভাইড ইউজ করতে পারো কথাটা। তো গিভ অর্থ তো তোমরা সবাই জানো, নতুন একটা ওয়ার্ড শিখে নাও, এটা হচ্ছে প্রোভাইড। প্রোভাইড মানে হচ্ছে কি প্রদান করা বা দেওয়া কাউকে। তো আর্লি রাইজিং ক্যান প্রোভাইড, আর্লি রাইজিং কি করতে পারে, আমাদেরকে দিতে পারে, কি দিতে পারে, সুবিধা। কেমন সুবিধা, অনেক সুবিধা দিতে পারে। তো আর্লি রাইজিং ক্যান প্রোভাইড, আর্লি রাইজিং দিতে পারে কি আমাদেরকে, না আমরা লিখতে পারি এখানে কি আস, মানে আস দ্বারা এখানে কি বোঝাচ্ছি আমরা, আমাদেরকে। আর্লি রাইজিং ক্যান প্রোভাইড আস, আর্লি রাইজিং আমাদেরকে দিতে পারে কি অনেক সুবিধা। তো অনেক মানে কি মেনি, আর সুবিধা ইংরেজি তোমরা কি জানো, ফেসিলিটি জানো, হ্যাঁ অপরচুনিটি জানো, তো আমরা ফেসিলিটি ইউজ করি, ফেসিলিটিস, সরি ফেসিলিটিস হবে ফেসিলিটিস, হ্যাঁ। আচ্ছা, তারপর কি বলছে দেখো, যে ব্যক্তি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, যে ব্যক্তি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সে নদীর ধারে বা খোলা মাঠে তাজা বাতাসে কিছু ব্যায়াম বা মানে কিছু ব্যায়াম করতে পারে বা হাঁটতে পারে আর কি, এটা বোঝাচ্ছে আর কি বাংলাটা। তো এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এটা কিভাবে লিখবো, যদি কখনো যে কথাটা দ্বারা যুক্ত হয়। তো দেখো এখানে কিন্তু একটা বাক্য, যে একজন ব্যক্তি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সে নদীর ধারে খোলা হাওয়া বা খোলা মাঠে সে কি করে তাজা বাতাস খাইতে পারে বা ব্যায়াম করতে পারে, হাঁটতে পারে, এরকমটা বোঝাচ্ছে আর কি। তো এখন আমরা এই কথাটা, যে ব্যক্তি কথাটা দেখতেছো না, এটাকে তুমি যদি মনে করো যে ট্রান্সলেট করতে চাও বা ইংরেজিতে বানিয়ে লিখতে চাও, তুমি সবসময় এরকম ভাবে লিখবা, যে দা ম্যান বা এমেন, দা ম্যান বা এমেন মানে কি একটা লোক, এটাকে বোঝাইতেছে। দা ম্যান মানে কি লোকটি বা একটা ব্যক্তি, ঠিক আছে, বা এমেন লিখতে পারি। তারপর বলছে না যে ব্যক্তি, তো এই যে কথাটার জন্য আমি এখানে কি ইউজ করব, হো। তো আমরা কি লিখছি দেখো তো, দা ম্যান হো মানে কি একটা ব্যক্তি যে, এই যে দা ম্যান দেখতেছো না, এখানে যে কথাটা ইউজ করার জন্য আমরা কি করলাম, এখানে হো দিলাম। দা ম্যান হো মানে কি একটা ব্যক্তি
যে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। তো এখানে একটু খেয়াল করো, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে এখানে? রাইজ। রাইজ হচ্ছে কি? এই যে রাইজ মানে কি? ঘুম থেকে ওঠা, এটা বোঝাইতেছে। এটা হচ্ছে ভার্ব। তো আমরা সাবজেক্ট হচ্ছে কি দ্য ম্যান, মানে মানুষ। জাস্ট এটা কি করছি, ওই লোকটা সম্পর্কে একটা তথ্য দিলাম, মানে এই লোকটাকে ইন্ডিকেট করতেছে একটু জোর দিয়া, যে হো। এখন আমরা কি দিব? ভার্ব দিব। ভার্ব হচ্ছে কি? ঘুম থেকে ওঠা আর কি। ওটা অ্যাকচুয়ালি কি? রাইজ। আর এখানে যেহেতু সাবজেক্ট কি দ্য ম্যান, মানে একটা লোককে বোঝাইতেছে, সো আমরা এস যুক্ত করলাম। তো দ্য ম্যান হো রাইজেস কি করছে? সকালে ঘুম থেকে ওঠে। দ্য ম্যান হো রাইজেস কি করছে? সকালে ঘুম থেকে ওঠা মানে কি? আর্লি ইন দ্য মর্নিং। আর্লি ইন দ্য মর্নিং মানে কি? সকালে ঘুম থেকে ওঠা। দ্য ম্যান হু রাইজেস আর্লি ইন দ্য মর্নিং, যে কিনা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে। এখানে কি দেওয়া? ক্ষমা না দিয়ে বলছে সে। তো এখানে যেহেতু হু ইউজ করছি, হু দ্বারা কি বোঝাইতেছে? যে বোঝাইতেছে। তো আমি যদি এই বাক্যটার পরে এখানে আমরা ক্ষমা ইউজ করি, তখন সে এর অর্থ কি করবে? এখানে প্রকাশ করবে। তো এখানে ক্ষমা দিলাম আমরা। ওকে। তো এখন আমরা কি লিখতে পারি? যে সে নদীর ধারে বা আহ, খোলা মাঠে তাজা বাতাস বা কিছু ব্যায়াম করতে পারে বা হাঁটতে পারে আর কি। এখানে বাংলাটার মধ্যে আমি একটু মানে টাইপিংয়ে ভুল হয়েছে। দেখো এখানে কি বলছে? পারে। তো পারে যদি বলে, তাহলে আমরা কি লিখতে পারি? ভার্ব হিসেবে। ভার্ব হিসেবে আমরা কি লিখতে পারি? প্রথমে ক্যান। তো এই যে পরের বাক্যটা, এই বাক্যটা সাবজেক্ট কোথায়? ওই যে আগের বাক্যটা সাবজেক্ট, ওইটাই কিন্তু এই সাবজেক্টটাকেও ইন্ডিকেট করতেছে, মানে এই বাক্যটাকেও প্রতিনিধিত্ব করতেছে আর কি। তো আমরা কি লিখলাম দেখো তো? ক্যান মানে কি? পারে। সে কি করতে পারে? দেখো তো, সে আম, এখানে সে কি করবে? এখানে এখানে কি করবে? সে কিছু ব্যায়াম করতে পারে বা হাঁটতে পারে। তো আমরা কি লিখতে পারি? হি ক্যান। কিছু ব্যায়াম মানে কি? সাম এক্সারসাইজ। এক্সারসাইজ মানে কি? ব্যায়াম করা। হি ক্যান সাম এক্সারসাইজ, কিছু ব্যায়াম করতে পারে। বা মানে কি? অর হাঁটতে পারে। তো হাঁটা ইংলিশ কি? ওয়াক। ঠিক আছে, হাঁটা ইংরেজি কি? ওয়াক। তো আমরা এটা লিখলাম। কেন? দেখো আহ, এখানে হাঁটা, হাঁটা হচ্ছে ওয়াক, কিন্তু এখানে কেন শুধু ওয়াক বসছে? কারণ এখানে কি? ক্যান ছিল, মানে অক্সিলারি ভার্ব হিসেবে। এখানে মডেল ভার্ব ছিল যেটা ক্যান। আর ক্যান মানে মডেল ভার্ব গুলোর পরে ভার্বের কি হয়? মেইন ফর্ম হয় আর কি। তাই আমরা এখানে ওয়াক দিলাম এবং এক্সারসাইজ দিলাম, মানে কি? কিছু ব্যায়াম করতে পারে বা হাঁটতে পারে। এখন এই যে হাঁটতে পারে কিংবা ব্যায়াম করতে পারে, মানলাম, এগুলা কোথায়? মাঠে, তাজা বাতাসে, বা নদীর ধারে। তাহলে আমরা কি লিখতে পারি? বাতাসে বলছে না? এই যে বাতাসে বলছে, এ শেষে কি আসতেছে? এ। সো আমরা ইন দিয়ে শুরু করতে পারি। ইন কি বলছে? খোলা মাঠে। খোলা মাঠ মানে কি? ইন। ফ্রি মানে হচ্ছে তোমার খোলা বা মুক্ত। আর এখানে ফিল্ড যদি লিখি আমরা, যে ইন ফ্রি ফিল্ড মানে কি? খোলা মাঠে। বা হচ্ছে কি? অর মানে কি? নদীর ধারে। তো নদীর ধার মানে কি? দেখো নদীর ধারে মানে কি? বি সাইড অর্থ কি বোঝাইতেছে? পাশে। অর বি সাইড। বি সাইড মানে কি? পাশে। বি সাইড এ রিভার মানে কি? একটি নদীর পাশে, এটা বোঝাইতেছে এখানে। হ্যাঁ, বি সাইড আ রিভার বা বি সাইড দ্য রিভার বলতে পারি। বুঝছো? তো এখানে কি দাঁড়াইলো? যে হি ক্যান সাম এক্সারসাইজ অর ওয়ার্ক ইন ফ্রি ফিল্ড, মানে কি করতে পারে সে? মুক্ত বাতাস, সরি, ইন ফ্রি ফিল্ড মুক্ত বাতাসে এবং নদীর পাশে সে কি করতে পারে? ব্যায়াম বা হাঁটতে পারে। ওকে। আচ্ছা, এখানে আমার মনে হয় আমি এখানে একটা জিনিস মিস করে ফেলছি। এটা হচ্ছে এই যে বাতাসে কথাটা আমরা এখানে অ্যাড করি নাই। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো এই বাংলা লেখাটা যখন লিখছি আমি, তখন এটার মধ্যে কি করলাম? একটু মানে সমস্যা হয়ে গেছিল আর কি এডিট করতে সম্ভবত। তো এখন যে অর্থটা আমরা প্রকাশ করছি এখানে, এটা কি বলছে দেখো? যে ব্যক্তি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। তো আমরা তো একটু প্রথমটা লিখে ফেলছি এতটুকু। ওকে। তো সে মানে কি? ক্যান। সে পারে। হি ক্যান সাম এক্সারসাইজ মানে কিছু ব্যায়াম করতে পারে। অর ওয়াক মানে হাঁটতে পারে। কোথায়? ইন ফ্রি ফিল্ড মুক্ত মানে খোলা মাঠে। অর বিসাইড এ রিভার। তো বিসাইড এ রিভার দিয়ে দিলাম, মানে কি? নদীর পাশে। কিন্তু এখানে কি বলছে? তাজা বাতাসে। এই কথাটা লিখি নাই। তো তাজা বাতাসে যদি না লিখে আমরা কি লিখতে পারি? ইন ফ্রেশ। ফ্রেশ মানে কি? তাজা। ইন ফ্রেশ এয়ার। এয়ার মানে কি? বাতাস। আমরা অ্যাড করে দিব পিছনে। ঠিক আছে। ওকে। তো এখানে তারপরে কি বলছে দেখো তো? এটি আমাদের মনকে সতেজ ও প্রাণবন্ত করে তোলে। এখন কথা হচ্ছে, এই যে সতেজ কথা ও প্রাণবন্ত কথা এবং এই যে করে তোলা, এই এই তিনটা
যে শব্দ দেখতেছি আমরা, এই তিনটার অ্যাকচুয়ালি অর্থটা কি ইংরেজিতে। তো করে তোলা আমরা বিগত যে বাক্যগুলো গেছে এটার মধ্যে আমরা করছি যে এটা দ্বারা কি বোঝাতেছি, আমরা মেক কথাটা দ্বারাই কিন্তু আমরা কি করে ফিরতে পারি, যে এটার অর্থটা প্রকাশ করতে পারি। তো এখানে ভার্ব হিসেবে আমরা মেকটাকে লিখবো। এবং প্রাণবন্ত মানে কি এবং সতেজ মানে কি, তো সতেজকে আমরা কি লিখতে পারি, ফ্রেশ। সতেজকে আমরা কি লিখতে পারি, এখানে ফ্রেশ লিখতে পারি। এবং প্রাণবন্ত কথাটার মানে হচ্ছে লিভলি। লিখে নাও, যে ওয়ার্ডগুলো না জানো এগুলো তুমি লিখে নিবা। হ্যাঁ, তারপর চেষ্টা করবো নিজে নিজে শিখে ফ্রি হ্যান্ড রাইট করার জন্য আর কি। হ্যাঁ, তো লিভলি মানে কি, লিভলি হচ্ছে প্রাণবন্তভাবে। তো একটা জিনিস তুমি খেয়াল করবা যে ফ্রি হ্যান্ড রাইট অ্যাকচুয়ালি কি। তুমি যদি বাংলা যে কোনো ধরনের বাক্যকে ইংরেজিতে বানায় লিখতে পারো একটা গঠন অনুসারে, তখন কিন্তু তুমি ফ্রি হ্যান্ড রাইট তুমি পাইরা গেছো। তার মানে ফ্রি হ্যান্ড রাইট অ্যাকচুয়ালি বোঝাইতেছে তুমি বাক্য গঠন করতে পারো কিনা নিজের ইচ্ছে মতো ইংরেজিতে, ওইটাই। তো এখন খেয়াল করো, এটি আমাদের মনকে সতেজ ও প্রাণবন্ত করে তোলে। তো সাবজেক্ট কে ভাইয়া, সাবজেক্ট হচ্ছে ইট। এটি করে তোলে মানে কি, মেক। মেক, এখন সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এস যুক্ত করব। এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো, এগুলো তুমি খুব ভালো করে খেয়াল করবা। হ্যাঁ, ইট মেক্স, ইট মেক্স এটা তৈরি করে বা করে তোলে কি, ইট মেক্স কাকে করে তোলে, আমাদের মনকে না। ইট মেক্স আওয়ার মাইন্ড, আওয়ার মাইন্ড মানে কি আমাদের মনকে। ইট মেক্স আওয়ার মাইন্ড মানে কি এটি আমাদের মনকে কি করে তোলে, সতেজ ও প্রাণবন্ত। তো সতেজ মানে কি ফ্রেশ, ও হচ্ছে অ্যান্ড, এবং প্রাণবন্ত মানে কি লিভলি। ইট মেক্স আওয়ার মাইন্ড ফ্রেশ অ্যান্ড লিভলি মানে কি প্রাণবন্ত করে তোলে এবং সতেজ করে তোলে। তারপর কি বলছে দেখো, ভোরের দিকে প্রকৃতি শান্ত ও স্থির মনে হয়। তো এখানে ভার্ব কোনটা, মনে হওয়া, বুঝছো। ভার্ব হচ্ছে কি মনে হওয়া। এখন সাবজেক্ট কে, কে মনে হয় শান্ত, প্রকৃতি না, তো প্রকৃতি হচ্ছে আমার এখানে সাবজেক্ট। মানে ভার্বের কাজটা যে করে বা একটা বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে আমরা কি বলি, সাবজেক্ট বলি। তো এখানে মনে হওয়া এটা হচ্ছে আমার এখানে ভার্ব, এবং কে মানে কাকে শান্ত স্থির মনে হয়, প্রকৃতিকে না, তো প্রকৃতি হবে সাবজেক্ট। তাহলে আবার একটা জিনিস খেয়াল করো, এখানে কি বলছে ভোরের দিকে। তো ভোরের দিকে যদি কোনো এরকমটা হয়, তো ভোর বা সকাল এটা এখানে বোঝাইতেছে। তো আমরা কি লিখতে পারি, ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং মানে কি সকালে। ইন দ্য মর্নিং মানে কি সকালে, যেহেতু সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, ওইটা বিষয়ে আমরা প্যারাগ্রাফ লিখতেছি। তো এখানে যে ভোরের কথাগুলো দেখতেছো না, এগুলো অ্যাকচুয়ালি সকালে হওয়ার কথা ছিল, কিন্তু মিসটাইমিং করে কি করছি আমরা ভোরে লিখে ফেলছি। তো ইন দ্য মর্নিং মানে কি সকালে। সকালে কে মানে কাকে শান্ত ও স্থির মনে হয়, প্রকৃতিকে। তো আমরা কি লিখব, ইন দ্য মর্নিং সাবজেক্টকে এই যে একটা ক্ষমা দিলাম, তার মানে ইন দ্য মর্নিংটাকে আমরা আলাদা করে দিছি সকালের দিকে। কে সাবজেক্ট হচ্ছে কি এখানে প্রকৃতি। তো প্রকৃতি মানে কি দ্য নেচার, দ্য নেচার, দ্য নেচার, প্রকৃতি। এখন খেয়াল করো মনে হওয়া মানে কি, এই যে মনে হওয়া। তো মনে হওয়া যে ভার্বটা, এটার ইংরেজি হচ্ছে কি সিম। সিম মানে কি মনে হওয়া। তো আমরা কি লিখবো, দ্য নেচার সিমস। কেন এস লাগাইলাম, কারণ কি দেখো সাবজেক্টটা কি একটা সিঙ্গুলার ওয়ার্ড। তো আমরা এখানে কি বসাবো, এস যুক্ত করলাম আর কি বাক্যর সাথে। তো দ্য নেচার সিমস মানে কি প্রকৃতি মনে হয়, কেমন মনে হয় প্রকৃতিকে, শান্ত ও স্থির। তো শান্ত কথাটার মানে কি, শান্ত কথার মানে হচ্ছে কোয়েট। কোয়েট অর্থ কি শান্ত, এবং স্থির কথার মানে কি, মানে ইংরেজি ওয়ার্ড কি স্থির হচ্ছে তোমার কাম। কাম মানে কি শান্ত, ওই স্থির, এবং কোয়েট মানে হচ্ছে শান্ত। তো দেখো একদম সহজ একটা এখানে বাক্য। ইন দ্য মর্নিং মানে ভোরের দিকে বা সকালের দিকে, দ্য নেচার প্রকৃতি মনে হয় মানে কি সিমস, দ্য নেচার সিমস প্রকৃতিকে মনে হয় কেমন, শান্ত এবং কি স্থির, কোয়াইট এন্ড কাম। তো তারপর কি বলছে, তখন কোনো কোলাহল শোনা যায় না। একটু খেয়াল করো, তখন কোনো কোলাহল শোনা যায় না। তো তখন আমরা সামনেও লাগাইতে পারি, পরেও লাগাইতে পারি। তো আমরা এখানে কিভাবে একটা সুন্দর করে আমরা কিন্তু এখানে লিখতে পারি যে কোনো কোলাহল শোনা যায় না। তো কোলাহল মানে কি, আমরা লিখতে পারি নো, বুঝো একটু, নো নয়েজ। নয়েজ মানে কোলাহল বোঝাইতেছে। বা আমরা যদি হ্যাঁ সহজেটা লিখি, নো নয়েজ মানে কি কোনো কোলাহল নাই, নো নয়েজ কোনো কোলাহল শোনা যায় না। এটা কিন্তু সাবজেক্ট, বুঝো কি শোনা যায় না, কোনো কোলাহল শোনা যায় না। তো নো সাবজেক্ট, সরি নো নয়েজ। কারণ এখানে কি বলছে দেখো তো, না যেহেতু বলছে, এখানে আমরা কিন্তু চাইলে এনি নয়েজ দিতে পারতাম, যে কোনো নয়েজ মানে কোলাহল, ঠিক আছে।
এখন যেহেতু মনে করো তোমার কোনো কোলাহলই শোনা যায় না, মানে সেখানে কোনো কোলাহল নাই, তাই আমরা কি লিখে ফেলছি এখানে ডিরেক্টলি নো নয়েজ, মানে কি কোনো কি নাই, আহ, দেখো কোনো কোলাহল নাই বলছে না, তো কোনো কোলাহল এখানে নাই, হ্যাঁ নো নয়েজ দিলাম। তো একটা জিনিস খেয়াল করো, তুমি সবসময় চিন্তা করবা যে যদি কোনো বাক্যের মধ্যে ভার্বের কাজ সাবজেক্ট নিজে করে, এটা যদি প্রকাশ করে তখন এটা অ্যাক্টিভ ভয়েস হয়। কি হয় এটা? অ্যাক্টিভ ভয়েস। আমরা গত ক্লাসগুলোতে আমরা এগুলো বলছি যে অ্যাক্টিভ ভয়েস হয়। আর যদি দেখো তুমি যে নাম যে একটা বাক্যের মধ্যে যে বার্বটা, এই বার্বের কাজটা যদি বাক্যের মধ্যে কোনো সাবজেক্টে না করে বা যে করতেছে এটা যদি সাবজেক্ট মানে বাক্যের মধ্যে মেনশন না থাকে, তখন এটা কি হয়? প্যাসিভ ভয়েসে হয় আর কি। তো আর প্যাসিভ ভয়েসে যদি হয়, তো প্যাসিভ ভয়েসের গঠন কি হয়? অক্সিলারি ভার্ব থাকে, তারপরে কি হয়? মূল ভার্বের 3 নাম্বার রূপ হয়। তো এখানে তুমি যদি এই জিনিসটা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করো, দেখো তো তখন কোনো কোলাহল শোনা যায় না। তো এখানে যে ভার্বটা এটা হচ্ছে কি শোনা যায় না, মানে কি শোনা বা শ্রবণ করা মানে কি হচ্ছে হেয়ার। হেয়ার মানে কি শোনা। তো এখন সাবজেক্টটা মানে এই যে শুনতেছে, এই শুনতেছেটা কে? অবশ্যই তুমি তুমি যদি মনে করো সকালবেলা গিয়ে আর্লি রাইজিং করো আর কি, বা সকালে গিয়ে হাঁটাহাঁটি কর, সরি সকালে ঘুম থেকে ওইটা তুমি যদি মনে করো কোথাও মাঠে যাও আর কি, মাঠে যাওয়ার পর তুমি কি কোনো রকম শব্দ শুনতে পাবা? না। তাহলে এখন এই যে শুনতে পায় কে? একটা মানুষ বা ব্যক্তি। তো এখানে ব্যক্তির কথা কি এখানে বলা আছে? বলে নাই। এখানে সাবজেক্ট হিসেবে কি দিয়েছে যে কোনো কোলাহল এটা। তাহলে এই বাক্যের যে বার্বটা আছে, এই বার্বের সাবজেক্ট কিন্তু এখানে উল্লেখ নাই। তো যদি উল্লেখ না থাকে তাহলে এটি কোন গঠনে হবে? প্যাসিভ ভয়েসের গঠনে হবে। তো প্যাসিভ ভয়েসের গঠন কি হবে? অক্সিলারি ভার্ব প্লাস কি ভার্বের 3 নাম্বার রূপ। তো এখানে কোনো কোলাহল হচ্ছে আমাদের এই বাক্যের মধ্যে একটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। তো নো নয়েজ দিলাম, তখন অক্সিলারি ভার্ব কি আসবে? কোনো নয়েজ এখানে বলতেছে, মানে কোনো নয়েজে কি শোনা যায় না। সো আমরা কি লিখতে পারি? এটা একটা সিঙ্গুলার নাউন। তো আমরা এখানে এটার সাথে একটা অক্সিলারি ভার্ব কি দিব? ইজ। নো নয়েজ ইজ, কোনো নয়েজ কি যায় না, শোনা যায় না। তো শোনা যে ভার্বটা এটা হচ্ছে কি হেয়ার। আর যেখানে কি বলছে যে অক্সিলারি ভার্ব হবে এবং ভার্বের 3 নাম্বার রূপ, তো হেয়ারের যে 3 নাম্বার রূপ এটা কি হবে? হার্ড। তো নো নয়েজ ইজ হার্ড, কোনো কোলাহল শোনা যায় না। কখন? তখন। তো আমরা কি লিখবো শেষে? তখন হচ্ছে কি দেন। তো বা আমরা দেনটাকে কথাটাকে কি সামনেও লিখতে পারতাম। তারপর কি বলছে দেখো, এই যে আচ্ছা ঠিক আছে, তুমি এটা 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 বুঝছো কি না যে প্যাসিভ ভয়েস কখন হয়, অ্যাক্টিভ ভয়েস কখন হয়? যখন দেখবা বাক্যের যে ভার্বটা আছে, ভার্বের কাজ যদি বাক্যের দেওয়া সাবজেক্টে না করে, বা সাবজেক্টটা যদি মানে যে কাজটা দেওয়া আছে ওই কাজটার যে সাবজেক্টটা এটা যদি বাক্যের মধ্যে মেনশন করা না থাকে, তখন তুমি এই প্যাসিভ ভয়েসের গঠন অনুসারে করবা। আর প্যাসিভ ভয়েসের গঠন কি? অক্সিলারি ভার্ব বসাবা সাবজেক্টে পড়ে, তারপর যে ভার্বটা বসবে এটা 3 নাম্বার রূপ বসবে। তারপর কি বলছে দেখো, সকালে প্রকৃতি রঙিন ফুল আর সবুজ পাতা নিয়ে হাসে। ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে হাসা। কে হাসে? প্রকৃতি। কখন হাসে? সকালে হাসে। তাহলে সকালে যদি তাকে আমরা সবার আগে এটা লিখে নিতে পারি এরকমভাবে যে ইন দ্য মর্নিং, মানে কি সকালে, ইন দ্য মর্নিং। সাবজেক্ট দিলাম কে হাসে? প্রকৃতি। ইন দ্য মর্নিং দ্য নেচার, মানে কি প্রকৃতি, দ্য নেচার। এখন কি বলছে দেখো, হাসে। তো 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 এখানে দেখো যদি হাসে বলে, তো হাসা, হাসা ইংরেজি কি? এখানে কি হাসা কি একদম উচ্চ স্বরে হাসা বুঝাইতেছে নাকি তো মৃদু স্বরে হাসা বুঝাইতেছে? তো তুমি একটা কিছু দিলেই চলে। সাপোজ আমি বললাম কি প্রকৃতির মৃদু স্বরে হাসে, জাস্ট এটা কি একটা কাব্যিক ভাবধারা আর কি। অ্যাকচুয়ালি প্রকৃতি তো আর হাসে না, মানে আমরা ধারণা করে নিলাম কি প্রকৃতিটা হাসতেছে, তো মৃদু হাসতেছে যদি চিন্তা করি কি লিখবো? স্মাইল। কিন্তু এখানে সাবজেক্ট কি? দ্য নেচার, প্রকৃতি। এটা সিঙ্গুলার এবং এটা থার্ড পারসন, মানে কি আমি তুমির মধ্যে পড়ে নাই। সো আমরা ভার্বের সাথে কি করব? এস যুক্ত করব। হ্যাঁ, তো দ্য নেচার স্মাইলস, মানে কি প্রকৃতি হাসে। কি নিয়ে হাসে? সবুজ পাতা আর রঙিন ফুল নিয়ে হাসে। তো আমরা কিন্তু এটাকে এভাবে লিখতে পারি, এই যে নিয়ে কথাটা দেখতেছো না, নিয়ে এটাকে কিন্তু আমরা সাথে হিসেবে চিন্তা করতে পারি যে সবুজ পাতা এবং রঙিন ফুলের সাথে কি করে প্রকৃতি হাসে। তো এই যে সাথে কথাটা যদি আমরা মেনশন করি নিয়ের পরিবর্তে, সো আমরা এখানে উইথ যে প্রিপোজিশনটা আছে এটা ইউজ করে বাক্যটাকে অ্যাড করতে পারি। যে এই যে এতটুকু লিখলাম, ইন দ্য মর্নিং দ্য নেচার স্মাইল, মানে কি প্রকৃতি হাসে। সবুজ পাতা আর রঙিন ফুল নিয়ে হাসে। এই দুইটা কথাকে অ্যাড করার জন্য আমরা প্রিপোজিশন হিসেবে এখানে কি নিয়ে আসতে পারি? উইথ। কারণ এটা দ্বারা কি বুঝাইতেছে? নিয়ে বা সাথে। কি কিসের সাথে আমরা হাসে? রঙিন ফুল, মানে কি কালারফুল। কালারফুল মানে কি রঙিন, আর ফুল মানে কি ফ্লাওয়ার।
তো ফ্লাওয়ার তো একটা না, আমরা ফ্লাওয়ার্স লিখবো। হ্যাঁ, আর মানে কি এবং সবুজ পাতা, তো গ্রিন মানে হচ্ছে সবুজ, আর পাতা ইংরেজি কি, লিভস, গ্রিন লিভস। ওকে, তারপর কি বলছে, পাখিরা কিচিরমিচির করতে শুরু করে কখন? অবশ্যই সকালে। আচ্ছা, তো প্রকৃতি যদি এগুলা করে, এখন পাখিরা কি করে কিচিরমিচির করা শুরু করে, তো এখানে সাবজেক্ট কি, পাখিরা। আর এখানে যে ভার্বটা, এটা হচ্ছে কি শুরু করা। তো আর তাহলে তুমি সাবজেক্ট পাই গেছো, ভার্ব পাই গেছো, কিভাবে শুরু করবা দেখো তো। পাখিরা মানে কি, বার্ডস। পাখিরা মানে কি, বার্ডস, পাখিরা শুরু করে, তো শুরু করা মানে কি, স্টার্ট। শুরু করা শব্দের অর্থ কি, স্টার্ট বা বিগিন। তো আমরা কি লিখলাম, বার্ডস স্টার্ট, পাখিরা শুরু করে। কেন এখানে এস বা ইএস দিলাম না, কারণ দেখো এটি কিন্তু বর্তমানকালের বাক্য আছে, তো বর্তমানকালের বাক্য যদি থাকে এবং সাবজেক্ট যদি মনে করেন থার্ড পার্সন হয়, আমরা কি করি, এস বা ইএস দিই। কিন্তু এখানে কি বলছে, পাখিরা মানে কি, থার্ড পার্সন হয়েছে ঠিক আছে, কিন্তু এটা ফ্লোরাল ফর্ম, মানে কি অনেকগুলা পাখিকে বুঝাইতেছে, সো আমরা বার্বের সাথে এস বা ইএস দিব না। তো বার্ডস স্টার্ট, পাখিরা শুরু করে, কি শুরু করে, কিচিরমিচির করতে শুরু করে। তো কিচিরমিচির করতে, বুঝো একটা জিনিস, যদি আমি বলি যে শুরু করা, দেখো সাপোজ শুরু করাই যদি বলি, শুরু করা শব্দের অর্থ হচ্ছে তোমার মানে ইংরেজিতে হচ্ছে স্টার্ট। কিন্তু আমি যদি বলি শুরু করতে, তখন কি লিখবো আমি, টু স্টার্ট। ওইটা আমরা বেসিক ক্লাসে পড়াইছি যে যখন কোনো একটা বার্বের সাথে বার্বের সামনে ইংরেজিতে টু যুক্ত হয়, তখন বাংলায় তে যুক্ত হয় বা করতে বোঝায় আর কি। তো স্টার্ট যদি হয় শুরু করা, টু স্টার্ট কি হবে, শুরু করতে। তো এখানে কি বলছে, কিচিরমিচির করতে, তো আমরা কি লিখবো, টু, আর কিচিরমিচির করা যে ওয়ার্ডটা মানে বার্বটা, এটার ইংরেজি হচ্ছে কি, চির্প। চির্প অর্থ কি, কিচিরমিচির করা। তো টু চির্প মানে কি, কিচিরমিচির করতে। বার্ডস স্টার্ট টু চির্প, কিচিরমিচির করতে শুরু করে। তারপর কি বলছে দেখো, সকালের এই সুন্দর উপহার এবং রঙিন প্রকৃতি প্রত্যেককে স্রষ্টার সুন্দর সৃষ্টির কথা মনে করায় দেয়। তো এখন এই যে পুরো বাক্যটা, এটা যদি তুমি খুব ভালো করে খেয়াল করো, দেখবা এখানে কি বলছে, যে ভার্ব হিসেবে কাজ করতেছে কি, যে স্রষ্টার সৃষ্টির কথা মনে করায় দেয়। এই যে মনে করায় দেওয়া, এটা হচ্ছে আমার এখানে ভার্ব। এটা তুমি যদি একটু চিন্তা করো, তুমি বুঝে যাবো যে মনে করায় দেওয়া কি, এখানে একটা ভার্ব হিসেবে কাজ করতেছে। ওকে, তো এই ভার্বের ইংরেজি শব্দ কি জানি আমরা, রিমাইন্ড। রিমাইন্ডার তো কি, মনে করিয়ে দেওয়া। এখন কে এই কাজটা করতেছে, মানে কে মনে করায় দেয়, সকালের এই সুন্দর উপহার ও রঙিন প্রকৃতি। সকালের যে সুন্দর উপহারটা দেখতেছো এবং রঙিন প্রকৃতি, ওইটা আমাদেরকে মনে করায় দেয়। কাদেরকে মনে করায় দেয়, প্রত্যেককে মনে করায় দেয়। কি মনে করায় দেয়, এটা আমরা পরে লিখবো, আগে আমরা সাবজেক্ট হিসেবে চিন্তা করি। তো এখানে সাবজেক্টকে সকালের এই সুন্দর উপহার এবং রঙিন প্রকৃতি। তো আমরা এটা কি লিখতে পারি, সকালের এই সুন্দর উপহার। সো আমরা কি লিখবো, এই এই যে দেখো, এই সুন্দর উপহার এবং রঙিন প্রকৃতি দেওয়ার পরে আমরা সকালের কথাটা অ্যাড করতে চাইতেছি। তো এখন একটা জিনিস খেয়াল করো, এই যে আমরা লিখব, এই যদি বর্তমান কালের হয় আমরা দিস লিখতে পারি বা ধিস লিখতে পারি, আর যদি অতীতের হইতো তো আমরা দ্যাট লিখতাম বা দোস লিখতাম। এখন এই সুন্দর উপহারটা, এই উপহারটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, মানে দেখো এই সুন্দর উপহার এবং রঙিন প্রকৃতি, এই পুরাটা এখানে কিন্তু অনেকগুলা জিনিসকে বুঝাইতেছে, যা কি করে আমাদের কে স্রষ্টার সুন্দর সৃষ্টির কথা মনে করে দেয়। তো আমরা এখানে অনেকগুলো যদি বোঝাই তাহলে দিস ইউজ করব, আর যদি একটা বোঝাই তখন আমরা এই দিস ইউজ করব। সো আমরা কি লিখতে পারি, যে দিস মানে কি, ওইগুলো, দিস সুন্দর উপহার মানে কি, নাইস মানে মানে সুন্দর, আর উপহার মানে কি, গিফট। দিস নাইস গিফট মানে কি, এই সুন্দর উপহার। তো এখানে দেখো সুন্দর উপহার তো আর একটা না, আমরা কি লিখব, দিস নাইস গিফটস। এবং রঙিন প্রকৃতি, রঙিন মানে কি, রঙিন মানে হচ্ছে কালারফুল, কালারফুল। প্রকৃতি মানে কি, নেচার, দ্য কালারফুল নেচার। দিস নাইস গিফট অ্যান্ড কালারফুল নেচার, আমরা কি করলাম, এখন লিখলাম। এই যে এগুলা এগুলা কখনকার, সকালের, আমরা কি লিখব, ইন মর্নিং মানে কি, মর্নিং মানে কি সকালের। এই যে পুরো বাক্যটা দেখতেছো না, এইটা মেলায় কি হয়েছে, এখানে সাবজেক্ট হয়েছে, আমরা ইন দা মর্নিং লিখবো। কি লিখবো, ইন দা মর্নিং। তো দিস নাইস গিফট
মানে এই সুন্দর উপহার এবং কালারফুল নেচার মানে কি রঙিন প্রকৃতি ইন দ্য মর্নিং সকালের। এখন সাবজেক্ট হিসেবে দেখো কত বড় একটা লাইন হয়েছে, হ্যাঁ পুরোটা এখানে সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। তো এটা মনে করায় দেয়। তো মনে করায় দেওয়া মানে কি রিমাইন্ড, এটা রিমাইন্ড করে দেয় কাদেরকে, প্রত্যেককে না। তো প্রত্যেককে কি ইংরেজি হচ্ছে এভরিওয়ান, এভরিওয়ান মানে কি প্রত্যেককে, রিমাইন্ড এভরিওয়ান প্রত্যেককে মনে করে দেয়। কিসের কথা মনে করে দেয়? স্রষ্টার সুন্দর সৃষ্টির কথা। কি মনে করে দেয়? স্রষ্টার সুন্দর সৃষ্টির কথা। তো দেখো সুন্দর সৃষ্টির কথা, তো আমরা এই যে ওয়ার্ডটা গুলো দেখতেছি এখন এগুলাকে কিভাবে আমরা কি করব ট্রান্সলেট করব, দেখো তো স্রষ্টার সুন্দর সৃষ্টির কথা আমরা এটা এভাবে লিখতে পারি, কি মনে করে দেয়? প্রত্যেককে মনে করে দেয় দা সৃষ্টি মানে কি? সৃষ্টি মানে হচ্ছে ক্রিয়েশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ক্রিয়েশন যে দিব, মানলাম ক্রিয়েশন দিলাম, কিন্তু এই যে ক্রিয়েশন মানে কি সৃষ্টি, কিন্তু এখানে বলছে কি সুন্দর সৃষ্টি, আমরা কি লিখতে পারি? দ্য বিউটিফুল, বিউটিফুল ক্রিয়েশন। দ্য বিউটিফুল ক্রিয়েশন মানে কি সুন্দর সৃষ্টি, কার? স্রষ্টার না? তো স্রষ্টা যদি হয় গড, আমরা কি লিখবো? অফ গড মানে কি স্রষ্টার বা অফ অলমাইটি, বুঝছো? আচ্ছা, তো দ্য বিউটিফুল ক্রিয়েশন মানে কি সুন্দর সৃষ্টি অফ গড, এটার কথা আমাদেরকে কি করে দেয়? মনে করাইয়া দেয়। কে? ওই যে সকালের সুন্দর উপহার এবং রঙিন প্রকৃতি, সেটা রিমাইন্ড করে দেয় প্রত্যেককে দ্য বিউটিফুল ক্রিয়েশন অফ গড মানে কি স্রষ্টার এই সুন্দর যে সৃষ্টি, এটার কথা কি সবাইকে মনে করায় দেয়। তারপর কি বলছে দেখো, সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করতে মন চাই। সর্ব মানে তখন একজন যখন সকালে উঠে গিয়ে মনে করো যে প্রকৃতিটাকে দেখে, তখন তার কি হয়? তার যে সৃষ্টিকর্তা তার কাছে প্রার্থনা করতে মন চাই। তো এখানে সাবজেক্ট কি কার মন চাই? ধরে নিলাম যে কোনো একজন ব্যক্তি যে কিনা কি করতেছে, সকালে ঘুম থেকে উঠতেছে বা প্রকৃতিটাকে দেখতেছে, তো সে, তো আমরা এখানে সাবজেক্ট হিসেবে লিখতে পারি কি ওয়ান, মানে কি ওয়ান মানে একজন, একজনের কি করতে মন চায়? প্রার্থনা করতে মন চায়। তো কোনো কিছু মন চাওয়া মানে আমরা ইংলিশে কি লিখতে পারি? ফিল লাইক। ওয়ান ফিল লাইক, ফিল লাইক মানে কি মন, মানে মন চায় আর কি, কোনো কিছু করতে মন চায়। ওয়ান ফিল লাইক একজনের কি 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 একজনের হচ্ছে তোমার মনে চাইতে পারে, এটা ওয়ান ফিল লাইক। তো এখন ওয়ান ফিল লাইক হবে না, অ্যাকচুয়ালি ওয়ান তো একজনকে বোঝাইতেছে না, তো আমরা কি করব? ওয়ান ফিলস লাইক একজনের বা কারোর কি মানে মনে চাই কি করতে? প্রার্থনা করতে। তো প্রার্থনা করা হচ্ছে তোমার প্রে, আর যেহেতু করতে আছে মানে কোনো কিছু করার জন্য বোঝাইতেছে বা তে যুক্ত হয় বাংলায়, আমরা ইংরেজিতে কি করতে পারি? টু দিয়ে ভার্বটা দিতে পারি, মানে ইনফিনিটিভ আর কি, টু প্রে মানে কি প্রার্থনা করতে। ওয়ান ফিলস লাইক মানে একজনের মন চায় কি করতে? টু প্রে প্রার্থনা করতে, কার কাছে? সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। তো কারোর কাছে হলে প্রিপোজিশন হিসেবে আমরা কি লিখবো? টু লিখবো। কারোর কাছে হলে আমরা প্রিপোজিশন হিসেবে কি লিখবো? টু। মানে তুমি যদি আমার কাছে কোনো কিছু চাও, তো আমি কি বলবো? যে টু মি, আমার কাছে। তো কারোর দিকে বা কারোর প্রতি তুমি কোনো কিছু চাইলে বা কাছে, আমরা টু হিসেবে প্রিপোজিশনটা ইউজ করব। কার কাছে? সর্বশক্তিমানের কাছে। তো সর্বশক্তিমান কি আমাদের ঈশ্বর না, বা কি আল্লাহ? তো আমরা কি লিখবো? দা অলমাইটি, অল মাইটি, MIGHT, অলমাইটি। ওকে, অলমাইটি। এখানে সর্বশক্তিমান আল্লাহ বলা দরকার ছিল, আমরা কি লিখছি? দা অলমাইটি আল্লাহ। সাপোজ আমরা এইভাবে লিখলাম, হ্যাঁ। তো একজনের কি মন চায় প্রার্থনা করতে কার কাছে? সর্বশক্তিমান আল্লাহর কাছে। তারপর কি বললো? কিন্তু এই অভ্যাসটি গড়ে তোলা সহজ নয়। বাট, কিন্তু মানে কি? বাট আমরা কি লিখবো? বাট এই অভ্যাসটি গড়ে তোলা সহজ নয়। তো এই অভ্যাসটি ইংরেজি কি হবে? এই এখানে আমরা বলতে পারি কি দিস, আর অভ্যাস মানে কি? হ্যাবিট। তো দিস হ্যাবিট বলতে কি বোঝাতেছে? ওই অভ্যাসটি, এটাকে নির্দিষ্ট করতেছে। এই মানে কি এই অভ্যাসটি, এই হচ্ছে তোমার দিস, আর হ্যাবিট মানে কি? অভ্যাস। তো দিস হ্যাবিট অ্যাকচুয়ালি কথাটার অর্থ দাঁড়াইতেছে কি? এই অভ্যাসটি, এই অভ্যাসটি কি সহজ নয়। তো এখানে একটা জিনিস খেয়াল করো, যখন কোনো কিছু সহজ হয় তখন আমরা কি বলি? ইজি। আর এবং সহজ নয় যদি বলে বা না সহজ না, তো নেগেটিভ ওয়ার্ড যদি যুক্ত করতে চাই, মানে আমরা যদি না যুক্ত করতে চাই, তখন একটা অক্সিলারি ভার্ব দিয়ে আমাদেরকে নট দিতে হবে। তো অক্সিলারি ভার্বটা যে দিব,
এটা কোন টেন্সের মধ্যে পড়ছে দেখো তো, বর্তমান কালের না? তো যদি এটা বর্তমান কালের হয়, এখন সাবজেক্টটাকে দিস হ্যাবিট না, এই অভ্যাসটা কয়টা জিনিস, এখানে একটা জিনিস না? তো এটার ক্ষেত্রে আমরা অক্সিলিয়ারি ভার্ব কি দিতে পারি? ইজ দিতে পারি। বাট দিস হ্যাবিট ইজ, কিন্তু এই অভ্যাসটি ইজ নট, এটা কি না? সহজ না। সহজ হওয়া মানে কি? ইজি। ইজ নট ইজি মানে কি? সহজ নয়। বাট দিস হ্যাবিট ইজ নট ইজি, কি? গড়ে তোলা। তো গড়ে তোলা মানে কি? টু টো 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 কি দিতে পারি আমরা এখানে? একটা জিনিস এখানে, গড়ে তোলা মানে কি দিতে পারি আমরা? কাল্টিভেটর তো চাষ করা, এটা তো দেওয়া যায় না এখানে। কাল্টিভেটর তো চাষ করা, আমরা কি দিতে পারি? ফর্ম দিতে পারি। ফর্ম মানে কোনো কিছু ঘরে তোলা, টু ফর্ম। ওকে, টু ফর্ম মানে কি? কোনো কিছু ঘরে তোলা। আমরা কি লিখতে পারি? কিন্তু এই অভ্যাসটি গড়ে তোলা সহজ নয়। বাট দিস হ্যাবিট ইজ নট ইজি, সহজ নয়। কি? টু ফর্ম মানে কি? গড়ে তোলা। তারপর কি বলছে দেখো, গভীর রাতে ঘুমানো সকালে তাড়াতাড়ি উঠতে সাহায্য করে না। বা তুমি যদি রাত করে ঘুমাও তাহলে তো অবশ্যই তোমাকে হেল্প করবে না যে তুমি সকাল সকাল উঠে পড়ো, এটা বলতেছে। তো এখন এখানে বার্ব কোনটা? বার্ব হচ্ছে সাহায্য করে না। তো সাহায্য করা মানে হচ্ছে কি? হেল্প। সাহায্য করা মানে কি? হেল্প। কিন্তু করে না, না যুক্ত করতে হবে না, একটা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসতে হবে। এখন দেখো বাক্যের মধ্যে কি আছে, এটা মেন ভার্ব আছে। তো মেন ভার্ব যদি থাকে তখন অক্সিলিয়ারি ভার্ব হিসেবে তুমি কি নিয়ে আসবা? ডু ডিড বা ডাজ নিয়ে আসতে পারো। তো এখন কথা হচ্ছে, বিগত বাক্যটার মধ্যে আমরা কি নিয়ে আসছি? ইজ নিয়ে আসছি। কেন ইজ নিয়ে আসছি? কারণ এই বাক্যটার মধ্যে কি ছিল না? এখানে ভার্বটা ছিল না। কারণ কি বলছে যে সহজ নয়, কি? এটা অভ্যাস গড়ে তোলা। তো এখানে সহজ নয় বলছে, ইজি। ইজি মানে কি? ইজি কিন্তু এখানে ভার্ব বোঝাইতেছে না। তো যদি ভার্বটা বোঝাইতো তখন আমরা ইজ না বসায় কি করতাম? আমরা ডু ডিড বা ডাজ নিয়ে আসতাম। কিন্তু এখানে দেখো তো, নাটা কার সাথে যুক্ত হয়েছে? সাহায্য করা না? তো এই হেল্প, হেল্প কিন্তু নিজে একটা ভার্ব। তো যদি ভার্বের সাথে তুমি নট যুক্ত করতে চাও তখন তুমি কি করবা? ডু ডিড এবং ডাজ নিয়ে আসতে পারো। ডিড কখন আনবা? অতীতকালের ক্ষেত্রে, কিন্তু এটা তো বর্তমান কালের। সো আমরা ডু দিব অথবা ডাজ দিব। তো ডু দিব নাকি ডাজ ইউজ করব, এটা ব্যবহার মানে এটা ডিপেন্ড করবে কার উপর? সাবজেক্টের উপর। তো এখন দেখো, সাহায্য করে না, কে সাহায্য করে না? গভীর রাতে ঘুমানো জিনিসটা এটা সাহায্য করে না। বুঝছো? আচ্ছা, তো আমরা এখানে সাবজেক্ট কি দিতে পারি? সাবজেক্ট হচ্ছে আমাদের গভীর রাতে ঘুমানো। তো ঘুমানো মানে কি? স্লিপিং। স্লিপিং অর্থ কি? ঘুমানো। স্লিপিং গভীর রাতে। ইন ডিপ অর্থ কি? গভীর। আর নাইট হচ্ছে রাত। এখন ডিপ নাইট কথার অর্থ হচ্ছে গভীর রাত, কিন্তু এখানে কি বলছে? গভীর রাত এ। এই যে এ কথাটা আছে বিধায় আমরা এখানে ইন ইউজ করলাম। ইন ডিপ নাইট মানে কি? গভীর রাতে। আর স্লিপিং হচ্ছে ঘুমানো। তো স্লিপিং ইন ডিপ নাইট মানে কি? গভীর রাতে ঘুমানো। এই যে এতটুকু পার্ট দেখতেছো না, এটা হচ্ছে আমার সাবজেক্ট বা গভীর রাতে ঘুমানো। এটা একটা সিঙ্গুলার মানে ইভেন্ট এখানে প্রকাশ করতেছে। সো আমরা সিঙ্গুলার যদি হয় আমরা কি করবো? এখানে ডাজ ইউজ করব। ওকে, তো স্লিপিং ইন ডিপ নাইট মানে কি? এখানে সাবজেক্ট কোনটা? স্লিপিং অ্যাকচুয়ালি। আর এই যে ডিপ নাইট দেখতেছো না, এটা জাস্ট এটা সময় বোঝাইতেছে। তো স্লিপিং কথাটা কি এখানে? এটা হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গো কি লিখছি? সিঙ্গুলার বানানো হয় নাই, সিঙ্গুলার মানে কি? এক বচন আর কি। তো স্লিপিং ইন ডিপ নাইট আমরা কি লিখবো? ডাজ নট লিখবো, যেহেতু সাবজেক্ট কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তা ডাজ নট কি করে না? সাহায্য করে না। ডাজ নট হেল্প, সাহায্য করে না। কি? সকালে তাড়াতাড়ি উঠতে, ওটা মানে কি? রাইজ। আর উঠতে মানে কি হবে? টু রাইজ। উঠতে কোত্থেকে? সকালে তাড়াতাড়ি উঠতে। টু রাইজ কি? আর্লি। আর্লি মানে কি? তাড়াতাড়ি, আর্লি। আর সকালে মানে কি? ইন দ্য মর্নিং। আর্লি ইন দ্য মর্নিং। তো কথাটা কি দাঁড়াইতেছে দেখো, স্লিপিং ইন ডিপ লাইট, গভীর রাতে ঘুমানো, ডাজন্ট হেল্প। ও হেল্প বানান ভুল করে ফেলছি। ডাজন্ট হেল্প, সাহায্য করে না। টু রাইজ উঠতে, কখন? আর্লি ইন দ্য মর্নিং মানে কি? সকালে ঘুম থেকে উঠতে। তারপরে কি বলছে? তাই বিছানা থেকে তাড়াতাড়ি উঠতে হলে আমাদের তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে। তো তাই কথার মানে কি? সো এখন এই যে বাক্যটা দেখতেছো না, বিছানা থেকে তাড়াতাড়ি উঠতে হলে আমাদের তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে। তুমি কিন্তু এটাকে ইফ ইউজ করেও করতে পারো, যে যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চাও তবে তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে, এভাবে তুমি লিখতে পারো। বা এই যে উঠতে মানে কি? উঠতে মানে হচ্ছে টু রাইজ।
আমরা এই টু এর সাহায্যে কিন্তু বাক্যটা গঠন করতে পারি। যে কি বলছে, বিছানা থেকে তাড়াতাড়ি উঠতে না, তো উঠতে হচ্ছে টু রাইজ। আমরা কি লিখতে পারি, টু রাইজ কি তাড়াতাড়ি মানে কি আর্লি, টু রাইজ আর্লি কি বিছানা থেকে না, থেকে যদি হয় এখানে ফ্রম, আর বিছানা কি হবে বেড, টু রাইজ আর্লি ফ্রম বেড, বিছানা থেকে তাড়াতাড়ি উঠতে, আমাদের তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে। তো আমাদের মানে কি এখানে উই, যেতে হবে, কোনো কিছু যেতে হবে বা করতে হবে, করতে হয়, এরকম যদি হয় আমরা কি লিখতে পারি, হ্যাভ টু দিতে পারি। তো আমরা কি লিখবো, উই হ্যাভ টু, মানে আমাদের কি করতে হবে, যেতে হবে। তো যাওয়া যে ভার্বটা এটা হচ্ছে গো, আমরা কি লিখবো, উই হ্যাভ টু গো, আমাদের যেতে হবে। উই হ্যাভ টু গো, আমাদের কোথায় যেতে হবে, ঘুমাতে যেতে হবে। তো ঘুমানো হচ্ছে স্লিপ, আর আমরা কি লিখবো, টু স্লিপ। উই হ্যাভ টু গো টু স্লিপ, আমাদের ঘুমাতে যেতে হবে কি তাড়াতাড়ি, কি লিখবো, আর্লি। তাহলে টোটাল বাক্যটা কি দাঁড়ালো, তাই কথাটার মানে কি, সো কমা দিলাম, বিছানা থেকে উঠতে হলে আমরা কি লিখবো, টু রাইজ মানে কি উঠতে, কোত্থেকে, বিছানা থেকে তাড়াতাড়ি। তো টু রাইজ আর্লি মানে কি তাড়াতাড়ি, কোত্থেকে, ফ্রম বেড মানে কি বিছানা থেকে, ফ্রম বেড, টু রাইজ আর্লি ফ্রম বেড, বিছানা থেকে তাড়াতাড়ি উঠতে আমাদের তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে। উই মানে আমাদের, যেতে হবে, করতে হবে, এরকম হলে আমরা কি ইউজ করি, হ্যাভ টু বা হ্যাজ টু। তো উইর সাথে হ্যাভ টু বসবে, কারণ অনেকগুলো এখানে মানুষ বোঝাইতেছে, আমরা অনেক, হ্যাঁ, বা প্লোরাল। উই হ্যাভ টু, আমাদের হ্যাভ টু মানে কি হয়, কোনো কিছু করতে হয় বা হবে, হ্যাভ টু দিলাম, কি করতে হবে, যেতে হবে। তো এখানে ভার্ব ইউজ করবো কি আমরা, গো, গো মানে যাওয়া, হ্যাভ টু গো মানে কি যেতে হবে, উই হ্যাভ টু গো, কোথায় যেতে হবে, ঘুমাতে যেতে হবে। তো ঘুমানো ইংলিশ যদি হয় স্লিপ, তো ঘুমাতে কি হবে, টু স্লিপ, ঘুমাতে যেতে হবে তাড়াতাড়ি না, আমরা কি লিখবো, আর্লি। ওকে, ওকে। তারপর কি বলছে দেখো, অনেক বড় একটা বাক্য দেখা যাচ্ছে, যে ব্যক্তি, এখানে কি বলছে, যে ব্যক্তি সকালে তাড়াতাড়ি ওঠে সে তার চারপাশের পরিবেশ খুব উপভোগ করে এবং পড়াশোনা বা অন্য কোনো কাজ করার জন্য যথেষ্ট সময় পায়, যা তাকে সাফল্য এনে দেবে। দেখো অনেক বড় বাক্য কিন্তু দেখা যাচ্ছে, বা এটা মনে করো তুমি এটা মনে মনে চিন্তা করলা। তো এখন ওই ক্যাটাগরির বাক্যটা তুমি কিভাবে গঠন করবা। সবার আগে যে একটা মানুষের পরিচয় দিয়েছে, যে মানুষটা কিনা সকালে তাড়াতাড়ি ওঠে। তো এই বাক্যটা আমরা কিন্তু কিছুক্ষণ আগে এই ক্যাটাগরির একটা বাক্য আমরা গঠন করছি। যে ব্যক্তি মানে কি, দ্য পারসন, পারসন মানে কি ব্যক্তি, দ্য পারসন। আর এই যে এর কারণে আমরা কি লিখতে পারি, হো, দ্য পারসন হো, বুঝছো কথাটা। তো আমি কিন্তু এরকম একটা বাক্য কিছুক্ষণ আগে মাত্র ইংরেজিতে বানাই লিখলাম, যে ব্যক্তি দ্বারা কি বোঝাচ্ছে, দি পারসন হো, দ্য পারসন হো মানে কি যে ব্যক্তি, সে কি করে, সকালে তাড়াতাড়ি ওঠে। এই যে ওটা হচ্ছে ভার্ব, আমরা কি লিখবো, রাইজেস। রাইজেস মানে কি ওঠে। কেন রাইজেস লিখলাম, এস দিলাম কেন, কারণ সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো দ্য পারসন হো রাইজেস, যে ওঠে কি তাড়াতাড়ি, সকালে তাড়াতাড়ি, তো আমরা কি লিখবো, আর্লি ইন দ্য মর্নিং, যে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। যে ব্যক্তিটা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে সে তার চারপাশের পরিবেশ খুব উপভোগ করে, সে তার কি করে, চারপাশের পরিবেশ খুব উপভোগ করে। তো আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমাদের কিন্তু এখানে হি দেওয়ার দরকার নাই, কারণ এখানে সাবজেক্টটা কে, এই পার্সনই কিন্তু এই পরের বাক্যের সাবজেক্ট হিসেবে মানে সেকে ইন্ডিকেট করতেছে। সো আমরা এখানে কি লিখবো, দি পার্সন হু রাইজেস ইন দ্য আর্লি, মানে আর্লি ইন দ্য মর্নিং, যে কিনা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে উপভোগ করে। তো উপভোগ ডিরেক্টলি আমরা একটা ভার্ব দিয়ে দিব, এনজয়, এনজয়। তো এখন দি পার্সন যদি সাবজেক্ট হয় সিঙ্গুলার, তো এটার সাথে এস যুক্ত হবে। সে কি করে, এনজয়স মানে কি উপভোগ করে, কি উপভোগ করে, খুব, মানে খুব উপভোগ করে আর কি। তো এনজয়স কি দিতে পারি, খুব, 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 আমরা কি দিতে পারি, খুব, দেখো তো, যেহেতু এখানে একটা মাত্রা বোঝাইতেছে, আমরা এনজয় কি দিতে পারি, ভেরি মাছ দিতে পারি। হ্যাঁ, এটা দিলে খুব সুন্দর হয়। তো আচ্ছা, এটা আমরা পরে দিয়ে দিই। আগে কি দেখছি, এনজয় করে, সে এনজয়টা যে করে, কি এনজয় করে, চারপাশের পরিবেশ না, তার চারপাশের পরিবেশ। তো তার কি হবে এখানে, হিজ, হিজ মানে কি তার চারপাশের পরিবেশ। তো চারপাশ ইংলিশ কি, সারাউন্ডিং, চারপাশ মানে হচ্ছে সারাউন্ডিং, সারাউন্ডিং মানে কি চারপাশের পরিবেশ। তো পরিবেশ ইংরেজি কি, এনভায়রনমেন্ট, পরিবেশ ইংরেজি কি, এনভায়রনমেন্ট হবে।
তো এখানে অ্যাকচুয়ালি আমরা যদি দ্য সারাউন্ডিং দিই, হিজ সারাউন্ডিং দিই, এটা দ্বারা চারপাশের পরিবেশ বোঝাইতেছে। তারপর আমরা এনভায়রনমেন্ট দিয়ে দিই, এনভায়রনমেন্ট কি, তার চারপাশের পরিবেশ সে কি করতে পারছে, এনজয় করতেছে। কি এখন কি বলছে যে খুব এনজয় করে না, তা আমরা শেষে ভেরি মাচ দিতে পারি, যে ভেরি মাচ মানে কি বোঝাইতেছে, খুব এনজয় করে। ওকে, আচ্ছা। তো এখন দেখো আবার কি বলছে, এবং পড়াশোনা বা অন্য কাজ, কোনো কাজ করার জন্য যথেষ্ট সময় পাও। তো এবং মানে কি আমরা অ্যান্ড দিব, পড়াশোনা বা অন্য কোনো কাজ করার জন্য যথেষ্ট সময় পাই। তো এখানে এই যে এতটুকু পার্ট দেখতেছি না আমরা, এখানে এটাও কিন্তু আলাদা একটা বাক্য। তো এখানের মধ্যে কি বলছে দেখো, যথেষ্ট সময় পাই, এই যে পাই কথাটা, এটা হচ্ছে আমার এখানে কি, ভার্ব। তো পাওয়া হচ্ছে গেট, আর যেহেতু সাবজেক্ট হচ্ছে একটা ব্যক্তি, ওই যে যে ব্যক্তি ওই ব্যক্তিকে ইন্ডিকেট করতেছে, সো আমরা কি দিব, গেটস দিব, মানে এস যুক্ত করে দিব আর কি। হ্যাঁ, এবং সে কি, অ্যান্ড গেটস, সে পায়, কি পায়, সময় পায়, এবং সময়টা কি, যথেষ্ট সময়। তো যথেষ্ট সময় ইংলিশ কি, এনাফ টাইম, এনাফ টাইম, হি গেটস এনাফ টাইম, সে কি যথেষ্ট সময় পায়, কেন, কাজ করার জন্য। এই কাজটা কি, পড়াশোনা বা অন্য কোনো কাজ। তো আমরা কি লিখব, ফর কি, ফর স্টাডি, ফর স্টাডি মানে কি, পড়াশোনার জন্য, অর বা অথবা কি, অন্য কোনো কাজ। আদার মানে কি, আদার্স মানে কি, অন্য। তো অন্য কোনো কাজ কি হবে, আদার্স ওয়ার্ক, আদার, আদার্স ওয়ার্ক মানে কি, অন্য কোনো কাজ করার জন্য কি করে, সে সময় দিতে পারে, যা তাকে সাফল্য এনে দিবে। তো এখানে যে এই যে দেখো, এখান থেকে শুরু করে বুঝছো, এই যে এখান থেকে শুরু করে এত বড় একটা বাক্য, তারপর এটার পরে হচ্ছে এটা, তারপর কি, এই যে এতটুকু দেখতেছো না, এই এতটুকু, এই পুরোটা যদি একটা লাইন হয়, তো এই পুরা কাহিনীটাকে বলছে কি, এগুলা যদি হয় তাহলে ওইটা তাকে কি করবে, সাফল্য এনে দিবে, যেটা দ্বারা কি বলছে, যা তাকে সাফল্য এনে দিবে। তো এখানে যদি তুমি এই পুরা বাক্যটার সাথে যদি এই ছোট্ট বাক্যটাকে তুমি যদি অ্যাড করতে চাও, এই বাক্যটাকে, যা তাকে সাফল্য এনে দিবে, তো এখানে কে অ্যাড করতেছে, এই যা কথাটা অ্যাড করতেছে। তো যদি যা কথাটা অ্যাড করে, যা মূলত কি কি হয় দেখো তো, হু দ্বারা যা বোঝায়, হুইচ দ্বারা যা বোঝায়, এবং কি দ্যাট দ্বারা যা বোঝায়, মানে এরকমভাবে যুক্ত করতে পারে। তো হু বসে মূলত ব্যক্তির ক্ষেত্রে, মানে কি যে বোঝায় আর কি, যে কথা মানে কি হো। তো যা মানে কি এখানে হুইচ হইতে পারে বা দ্যাট হইতে পারে যদি বস্তু বোঝায়। তো এখানে কিন্তু এখানে ব্যক্তির কথা মেনশন করতেছে না, সো আমরা এখানে হুইচ দ্বারা অ্যাড করতে পারি। তো এই এখান থেকে পুরোটা লাইন দেওয়ার পর আমরা কি লিখব, যে হুইচ, যা কি করে তাকে সাফল্য এনে দিবে। এখানে ভার্বটা কোনটা, আনা, কিন্তু এখানে বলছে কি এনে দিবে ভবিষ্যতে। হুইচ উইল ব্রিং, ব্রিং অর্থ আনা না, আর আনবে মানে কি, উইল ব্রিং, হুইচ উইল ব্রিং কি এনে দিবে, সাকসেস, উইল ব্রিং সাকসেস মানে হচ্ছে সাফল্য, কাকে এনে দিব, তাকে, উইল ব্রিং হিম সাকসেস, উইল উইল ব্রিং সাকসেস হিম, বা উইল ব্রিং হিম সাকসেস দিতে পারি, কি তাকে কি করতে পারে, আগে সাফল্য এনে দিতে পারে, উইল ব্রিং হিম সাকসেস। ওকে, তো তারপর কি বলছে দেখো, অন্যদিকে। তো অন্যদিকে কথার মানে হচ্ছে অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড, এটা আমরা গত ক্লাসটার মধ্যে পড়ছি। অন দ্য আদার হ্যান্ড মানে কি, অন্যদিকে। যদি কেউ দেরিতে ঘুম থেকে ওঠে, আবার এখানে কি বলছে দেখো, যদি, তাহলে যদি যদি তাকে অন দ্য আদার হ্যান্ড দেওয়ার পরে আমরা কি লিখতে পারি দেখো, ইফ, যদি কেউ দেরিতে ঘুম থেকে ওঠে, তো কেউ দ্বারা কাকে বোঝাতেছে, যে কোনটা মানুষকে, আমরা কেউ এর ইংলিশ কি, এনিওয়ান, এনিওয়ান মানে কি, যে কেউ। ইফ এনিওয়ান, যদি কেউ, মানে এটা সাবজেক্ট, ইফ এনিওয়ান, যদি কেউ ঘুম থেকে ওঠে দেরিতে, তো ঘুম থেকে ওঠা মানে কি দেখো, রাইজ, আর এনিওয়ান যদি সাবজেক্ট হয়, এটা সিঙ্গুলার নাউন কিন্তু, হ্যাঁ, মানে একটা সিঙ্গুলার সাবজেক্ট বুঝাইতেছে, তো আমরা কি লিখবো, এস যুক্ত করব, ইফ এনিওয়ান রাইজেস, যদি কেউ ওঠে কি করে, ঘুম থেকে ওঠে দেরিতে, ইফ এনিওয়ান রাইজেস কি করে, লেটলি, লেটলি মানে কি, দেরিতে, লেটলি মানে হচ্ছে দেরিতে। যে ওয়ার্ডগুলো তুমি না জানবা, এগুলো তুমি নিজে একটু নোট করে শিখে নিবা, হ্যাঁ, লিখে শিখে নিবা। ইফ এনিওয়ান, যদি কেউ, রাইজেস লেটলি মানে কি, উঠে দেরিতে ঘুম থেকে, না, তো ঘুম থেকে মানে কি, ফ্রম বেড, ফ্রম বেড দ্বারাই মূলত ঘুম থেকে ওটা বোঝাচ্ছে। হ্যাঁ, ইফ এনিওয়ান রাইজেস লেটলি ফ্রম বেড, যদি কেউ দেরিতে ঘুম থেকে ওঠে, তবে, তো আমরা ক্ষমা দিলে তবের অর্থটা প্রকাশ পাবে, তবে তার কাজের সময়সূচি ব্যাহত হয়। তার কাজের যে সময়সূচি, তো সময়সূচি হচ্ছে এখানে সাবজেক্ট, আমরা কি লিখবো, দা শিডিউল, শিডিউল মানে কি, শিডিউল মানে হচ্ছে তোমার এখানে, আচ্ছা শিডিউল বানানো হয় নাই, তো শিডিউল মানে হচ্ছে তোমার তালিকা বা সময়সূচি, শিডিউল, দ্য শিডিউল
অফ কি তার কাজের না, তার কাজে মানে কি হবে হিজ ওয়ার্ক। দেখো বোঝো এখানে হিজ ওয়ার্কস মানে কি তার কাজ, আর অফ হিজ ওয়ার্কস মানে কি তার কাজের। দ্য শিডিউল অফ হিজ ওয়ার্কস মানে কি তার কাজের সময়সূচি। দ্য শিডিউল অফ হিজ ওয়ার্ক তার কাজের সময়সূচি কি হবে ব্যাহত হয়। হওয়া মানে কি, এই যে হওয়া, হওয়া হচ্ছে বিকাম ভার্ব, আমরা কি লিখলাম বিকাম। এখন দেখো তো বিকাম যদি ভার্ব হয় এখানে কি আছে দা শিডিউল না, এই যে শিডিউল এটা কিন্তু একজনের কাজের সময়সূচি, এটা একটা সিঙ্গুলার কি হবে নাউন হবে। সো আমরা এটার সাথে এস যোগ করব। দ্য শিডিউল অফ হিজ ওয়ার্ক বিকেমস মানে কি হয় কি হয় ব্যাহত হয়। তো ব্যাহত মানে কি বাধাগ্রস্ত হয়। তো বাধাগ্রস্ত হওয়া মানে কি ইন্টারপ্শন, ইন্টারপ্শন আর কি। হ্যাঁ, তো এটা যেহেতু ব্যাহত হয়, তো ব্যাহত অ্যাকচুয়ালি মানে কি ইন্টারপ্টেড। এটা যদি মানে কাজটা শেষ হয়ে যায় কি বোঝাবো এটাকে, যে ব্যাহত, ব্যাহত অ্যাকচুয়ালি ইংলিশ অর্থ হচ্ছে কি ইন্টারপ্টেড, বিকামস ইন্টারপ্টেড। ওকে, তারপর কি বলছে সর্বোপরি। সর্বোপরি কথাটার মানে কি ওভারঅল, ওভারঅল মানে কি সর্বোপরি, ঠিক আছে। আচ্ছা, সকালে তাড়াতাড়ি ওঠা আমাদের সুস্থ ও প্রফুল্ল রাখে। এই যে সকালে তাড়াতাড়ি ওঠা মানে কি আর্লি রাইজিং, আর্লি রাইজিং, ওভারঅল আর্লি রাইজিং সবকিছু মিলিয়ে সকালে ঘুম থেকে ওঠা কি করে আমাদেরকে সুস্থ ও প্রফুল্ল রাখে। এখানে ভার্ব কোনটা রাখা, তো রাখা ইংরেজি হচ্ছে কিপ, আর যেহেতু আর্লি রাইজিং হচ্ছে সিঙ্গুলার নাউন আমরা কি লিখবো এস দিব। ওভারঅল আর্লি রাইজিং কিপস মানে সবকিছু মিলিয়ে সকালে ঘুম থেকে ওঠা রাখে কি করে আমাদেরকে, কিপস আস আমাদেরকে কি রাখে সুস্থ ও প্রফুল্ল। ফিট মানে কি বুঝাইতেছে সুস্থ, অ্যান্ড প্রফুল্ল মানে কি ফ্রেশ, ফিট অ্যান্ড ফ্রেশ। ওকে, তো তারপর কি বলছে এইসব কারণে, এইসব কারণে এই কথাটার ইংলিশটা কি হবে এইসব, ফর, ফার লিখে ফেলছি, দেখো কি হবে এই সব কারণে আমরা কি লিখব ফর, ফর দিলাম। আচ্ছা, ওই সব কারণে বলছি কিন্তু তাহলে আমরা কি লিখব অল দিস, অল দিস মানে কি সব, ওই সব, ফর অল দিস কারণ মানে কি রিজনস, ওই সব কারণে, ফর অল দিস রিজনস মানে কি ওই সব কারণে। আর যদি বলতো যে এই কারণে তখন আমরা ডাইরেক্টলি লিখতাম কি ফর দা, ফর দিস রিজন, ফর দিস রিজন, ফর দিস রিজন। এখন দেখো এই কারণে যদি বলতো যে এই কারণে, এই কারণে, তো কারণে মানে কি রিজন দিলাম। তো এখন বলছে এই সব মানে কি অনেকগুলা, তো এই যে অল দিস বোঝাইতেছে মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে অনেকগুলা। আর যদি একটা হয়তো শুধু দিস বা এই, এটা এটা বোঝাইতাম আর কি। হ্যাঁ, তো দেখো এই সব কারণে মানে কি ফর অল দিস রিজন আমরা এইভাবে লিখবো যে ফর অল দিস রিজনস, এইসব কারণে আমাদের সকলেরই সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তোলা উচিত। তো এখানে যে উচিত কথাটা দেখতেছো না, এটা একটা মডেল ভার্ব, আমরা কি লিখবো শুড। তো কাদের এগুলো করে তোলা উচিত, কি আমাদের না, তো সাবজেক্ট হচ্ছে কি উই, উই শুড, উই শুড মানে কি আমাদের উচিত, উই শুড আমাদের উচিত কি করা, আমাদের উচিত একটা অভ্যাস গড়ে তোলা উচিত। অভ্যাস গড়ে তোলা মানে কি বুঝছো, গড়ে তোলা, এই যে গড়ে তোলা দেখতেছো না, তোলা মানে কি মেক, আমরা পড়ছি আজকের এই প্যারাগ্রাফটার মধ্যে যে মেক মানে কি তোলা বা পরিণত করে তোলা এরকমটা বোঝাচ্ছে। উই শুড মেক কি করে তোলা, এটা অভ্যাস, উই শুড মেক এ হ্যাবিট, একটা অভ্যাস কি করে তোলা গড়ে তোলা দরকার, বা উই শুড বা উচিত, উই শুড মেক এ হ্যাবিট আমাদের একটি কি অভ্যাস কি করা গড়ে তোলা উচিত। কিসের জন্য, উই শুড, আচ্ছা এখন খেয়াল করো বলছে আমাদের সকলেরই, সাবজেক্টে কি বলছে আমাদের সকলেরই, তো আমরা কি লিখবো উই অল শুড, উই অল শুড মানে কি আমাদের সকলেরই, উই শুড মানে হচ্ছে মানে আমাদের উচিত, আর আমাদের সকলেরই মানে কি উই অল শুড মেক এ হ্যাবিট কিসের জন্য সকালে ঘুম থেকে ওঠার জন্য। তো ঘুম থেকে ওঠার মানে কি রাইজ ফ্রম বেড, রাইজ ফ্রম বেড মানে কি ঘুম থেকে ওঠা কোন সকালে না, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং মানে কি সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তোলা উচিত। এখন তুমি কি করবা দেখো, তুমি আগে যে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটা যে তুমি স্ক্রিনশট নিয়ে রাখছো ওই স্ক্রিনশটটা তুমি নিজে তুমি
ইংরেজিতে বানান লেখার চেষ্টা করবা। এবং আমি যে তোমাকে একটা একটা লাইন করে ইংরেজিতে বানান লেখা দেখাইলাম, তুমি এখানে যেসব নিয়মগুলো তুমি না জানো এগুলো তোমার নোট করা খাতা থেকে শিখে, এবং এই ওয়ার্ডগুলো যেগুলো তুমি না জানো এই ওয়ার্ডগুলো শিখে তুমি কি করবা, নিজে নিজে তুমি ব্যর্থ হইতে পারো কিন্তু নিজে নিজে তুমি চেষ্টা করবা কি আবার এটাকে ট্রান্সলেট করার জন্য। ওকে, তখনই তুমি কি পারবা আর কি।